আমরা আগে প্রবলেম গুলো সলভ করি। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা নেক্সট কোর্স রিলেটেড কথাবার্তা, ন্যাশনাল রিলেটেড কথাবার্তা, এক্সট্রা যদি কোনো কথা থাকে সেটা ক্লাস শেষে বলি। আপাতত আমরা প্রবলেম গুলো আগে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে শুরু করি। ফার্স্টেই আমাদের সব থেকে ইজি কোশ্চেন আমাদের বলতেছে হচ্ছে ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট n leaves a remainder of 4 divided by 9 leaves remainder of 3 when divided by 10, n is a multiple of 7। অর্থাৎ 9 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে, 10 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আর 7-এর গুণিতক। সব থেকে ইজি যে মেথডটা এখানে, সেটা হচ্ছে 10-এর, দেখো 10-এর যদি আমাদের ভাগশেষ দেয়া থাকে, এটা কিন্তু খুব ইউজফুল একটা জিনিস, তাই না? কেন? এই এন এর লাস্ট ডিজিট আমরা এখন জানি, তাই না? থ্রি লাস্ট থ্রি ডিজিট 3, অবশ্যই। অবশ্যই লাস্ট ডিজিট 3, এবং এন 7-এর গুণিতক। 7-এর গুণিতক লাস্ট ডিজিট 3 কি আছে? 63 বা হচ্ছে 7 ইন্টু তার মানে, সাম 63। অবশ্যই 7 এন ইকুয়ালস টু, দেখো এই লাস্ট, এই 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন থেকে লেখা যায় এন ইকুয়ালস টু 7, ধরো এক্স, এইভাবে বললাম। এখন আমার কথা হচ্ছে এক্স এর লাস্ট ডিজিট অবশ্যই কি হবে? 9 হবে। তার মানে এটা এন ইকুয়ালস টু হবে 7 ইন্টু স্যার 9, অথবা ন্যাশনালে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন কে কি এটিকিউ হিসেবে লেখা যাবে? যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যত শর্টকাট, শোনো, তোমরা যত শর্টকাট চিন্তা করতে পারো, কোনোটাই মানে বেশি শর্টকাট না। জীবন যত আগাবে শর্টকাট তত বেশি ইউজ করতে হবে, ঠিক আছে? এমনও আছে যে আমরা একটা ইকুয়েশন আসছে আমাদের পরীক্ষায়, ধরো একটা ইকুয়েশন আসছে, দ্বিঘাত সমীকরণ আসছে, এটা আমরা সলভ করার চেষ্টাই করি না। আমরা বলে দিই যে এটা সলভ করে যে দুটো সলিউশন পাওয়া যাবে সেগুলোও সলিউশন, ঠিক আছে? কারণ এটা তো আসলে তেমন কোনো ইস্যু না, ঠিক আছে? সো শর্টকাট আসলে তেমন কোনো ব্যাপার না। আমাকে জাস্ট বুঝাইতে হবে যে আমি প্রসেসটা ঠিক রাখছি, ঠিক আছে? আচ্ছা, 7 ইন্টু 9 চেক করবো, 7 ইন্টু 19 চেক করবো, 7 ইন্টু 29 চেক করবো, এইভাবে চেক করে করে আমার হচ্ছে অ্যান্সার আসবে একটা। ঠিক আছে, কত আসে? হুম, 553। 553। so এটা আসলে কি করতে হবে? এই যে লাস্টে তো 3 আসবে, এই সংখ্যাগুলোকে আবার হচ্ছে 9 দিয়ে ভাগ করে ভাগশেষ দেখবো কত আসে। ঠিক আছে, ভাগশেষ দিয়ে এটা 4 আসবে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার 523 আসে, তাই না? স্যার 53। 553, সরি, 553 আসে। আচ্ছা, এটা একটা মেথড গেল, এটা বেশি ইজি হয়ে গেছে। হ্যাঁ, এটা 10 দ্বারা ডিভিজিবিলিটির জন্য একটু ইজি হয়ে গেছে। আর একটা মেথড আছে, আমরা হচ্ছে মডুলার অ্যারিথমেটিক দিয়ে করতে পারি, রাইট? মডুলার অ্যারিথমেটিক দিয়ে একটু করার চেষ্টা করি। ডলারেরটাও ফার্স্টে আমরা অনেক যদি চিন্তা সহজ করি, আছে। ঠিক আছে, 13 কনগ্রুয়েন্ট টু 4 মড 9, রাইট? 13 কনগ্রুয়েন্ট টু 4 মড 9, তাহলে আবার আমরা বলতে পারি 90 ইজ কনগ্রুয়েন্ট টু -1 মড 7। ঠিক আছে, তাহলে এই দুটা আমরা যদি মিলাই দিই, দেখো এই 90 কনগ্রুয়েন্ট টু, তাহলে আমরা এখান থেকে দেখো তো 13 কনগ্রুয়েন্ট টু -1 মড 7 না? হুম, তো এখান থেকে আসলে আমরা ইকুয়েশন, মানে এটা আমি বেশি এটা কি বিস্তারিত দেখাবো? এটা কি বিস্তারিত দেখাবো? তোমাদের কি মনে হয়? আচ্ছা, এটা দেখাই, যেহেতু আমি সলভ করতেছি, এটা পুরোটাই দেখাই। দেখো এই অ্যাপ্রোচটা একটু দেখো সবাই, এটা তো বেশি ইজি, উপরে যে মেথডটা দেখাইলাম। হুম, এটা থাক। আচ্ছা, আমরা এখন সলভ করবো, দেখি মডেল অ্যারিথমেটিক দিয়ে। দেখো ফার্স্টে আমরা যে ইকুয়েশন গুলো লেখা আছে এগুলোকে আমরা n is congruent to 4 mod 9, এটা ফার্স্ট ইকুয়েশন। n is congruent to 3 mod 10, এটা সেকেন্ড ইকুয়েশন। n is congruent to 0 mod 7, থার্ড ইকুয়েশন। 1, 2, 3। ওকে, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? কেন আমি 90 নিয়ে আসবো? দেখো, কেন আমি 90 নিয়ে আসবো, 90-র কংগ্রুয়েন্সি কেন চেক করব? কারণটা হচ্ছে এই যে মড 9 আর মড 10 আছে, 9 আর 10 এর এলসিএম কত? 90। তাহলে আমাদের 90 সংখ্যাটা 7 এর কনগ্রুয়েন্সিতে কত সেটা আমরা চেক করব। দেখি, 90-কে যদি 7 দিয়ে ভাগ দেই কত হয়? 7 একে 7, 20,
সাত দুগুণে 14, মানে 6 এক্সট্রা আসে, 6 এক্সট্রা, তাহলে আমরা বলতে পারি 90 ইজ কনগ্রুয়েন্ট টু 6 মড 7, অথবা এই 6 কে আমরা -1 আকারেও লিখতে পারি, ঠিক আছে। সো এটা আমরা লিখলাম, ঠিক আছে। কেন 90 নিয়ে হিসাব করলাম? কারণ 90 হচ্ছে 9 এবং 10 এর এলসিএম। ওকে, আচ্ছা, তারপর আবার কি, আবার এখন হচ্ছে আমরা কি করব, 13, 13 নিয়ে কাজ করব। কেন 13 নিয়ে কাজ করব? কেন 13 নিয়ে কাজ করব? কারণ ফার্স্ট মড ইকুয়েশনে সব 7 এর থেকে সাথে ছোট 13, n এর মান ঠিক আছে। এই যে দেখো, প্রথম ইকুয়েশনে এন এর সব থেকে লোয়েস্ট ভ্যালু আমরা কি নিতে পারি, ঠিক আছে, 13 কনগ্রুয়েন্ট টু আমাদের 4 মড 9 এইটা আছে। তাহলে 13 এর সাথে মড 7 এর রিলেশনটাও আমরা একটু লিখি, এটা এখানে লিখি। 13 এর সাথে মড 7 এর রিলেশনটাও আমরা লিখি। 13 কনগ্রুয়েন্ট টু, দেখো 7 দিয়ে 13 কে ভাগ করলে কি হয়, 7 কে 7, 6 এক্সট্রা, তার মানে 6 অথবা -1, -1 মড 7, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো, এই যে 90 দিয়ে যে ইকুয়েশনটা আমরা লিখছি, দেখো 90 দিয়ে যে আমরা ইকুয়েশনটা লিখছি, এখানে কি আমরা বলতে পারি যে হচ্ছে n ইকুয়ালস টু 90k প্লাস 13, n ইকুয়ালস টু 90k প্লাস 13। তাহলে এখন আমরা লিখবো এই যে কে মাইনাস কে, সরি, এই যে এখান থেকে লেখা যায় -k -1 কনগ্রুয়েন্ট টু 0 মড 7, অর্থাৎ কে ইজ কনগ্রুয়েন্ট টু -1 মড 7। তাহলে এই -1টা 6 হয়ে যাবে। তাহলে আমাদের কে এর অ্যাকচুয়াল ভ্যালু আমরা এখানে 6টা পাইলাম, ঠিক আছে। তার মানে এই কোশ্চেনে 6 বসাইলেই অ্যান্সার পেয়ে যাবো। n ইকুয়ালস টু 90 ইন্টু 6 প্লাস 13, 540 প্লাস 13 ইকুয়ালস টু 553, ঠিক আছে। একেবারে ইজি, ঠিক আছে। আশা করি সবার জন্য এটা ক্লিয়ার। এটা একটু একেবারেই যে প্রত্যেক লাইন ভেঙে ভেঙে করি নাই, ঠিক আছে। একটু এই যা যা করছি এটাই এনাফ আসলে। একেবারে প্রত্যেকটা লাইন আসলে আমার যোগ বিয়োগ করে দেখাইতে হবে, ব্যাপারটা এরকম না। মডেলের অ্যাথমেটিক্সে আমরা একটু দিয়ে এক লাইনে স্কিপ করলেও আসলে সমস্যা নেই। আচ্ছা, আর এই অ্যাপ্রোচটা একেবারে ইজি আমার মনে হয়। প্রথম ম্যাথটা সবাই পারছে, প্রথম ম্যাথটা আমার যতদূর দেখছি 95% লোকজন এটা পারছে, 99-95%। আচ্ছা, ফাংশন, আমার মনে হয় ফাংশন নিয়ে তোমাদের ভিতরে অনেকটা ভয় কাজ করে, যে এটা কিভাবে আসলো, কিভাবে কি হইলো। হুম, দেখা গেছে যে হাইয়েস্ট যে পাইছে সেও আসলে এই ফাংশনের ম্যাথটা পারে নাই, আমি যা দেখলাম। কারণ কিন্তু আবার অনেকেই আছে, এটা আমার কাছে মনে হয় যে জুনিয়রে যারা আছে তাদের জন্য মনে হয় এটা একটু কঠিন লাগতেছে, রাইট? কে কত পাইছে? আচ্ছা, আমি বলি, এভারেজ মার্কস হচ্ছে 30 টু 35, ঠিক আছে। 32, 35, 38, এটা হচ্ছে ইন এভারেজ যে সবাই পাইছে। মানে অ্যাটলিস্ট আমার মনে হয় অ্যাটলিস্ট 35 এর আশেপাশে পাওয়া উচিত এই কোশ্চেনে। আর তোমার ভালো মার্কস হচ্ছে 45 প্লাস, 40, মানে 45 এর আশেপাশে কমপক্ষে, এটা মোটামুটি ভালো মার্কস। আর এভারেজে 35 এর আশেপাশে পাওয়া উচিত। আচ্ছা, দেখো, ফাংশনের এটা আমার মনে হয় যে জুনিয়রদের কাছে বেশি কঠিন লাগতেছে, রাইট? কারণ তোমাদের আসলে ফাংশনের ইন্ট্রোডাকশনটা ক্লাসে করানো হয় না। আমি যেহেতু করাইছি, কিন্তু আসলে প্র্যাকটিস ছাড়া তো একটা জিনিস খুব একটা মানে কমফোর্টেবল হয় না একটা টপিক। এই জন্য আমার মনে হয় যে এটা জুনিয়র যারা আছে তাদের প্রবলেম আছে। দেখো, বলতেছে এফ এফ আর থেকে আর, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, ডোমেইনও রিয়েল নাম্বার, কো ডোমেইনও রিয়েল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, ফাংশনটা কি আছে? ফাংশনটা আছে হচ্ছে এফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই এফ এক্স মাইনাস ওয়াই। দেখো তো, এইখানে আমার মনে হয় প্রথম লাইনটা কারোরই ভুল করার কথা না। এখানে কি করতে হবে দেখি, কি মনে হচ্ছে, কি plus y করতে into হবে? y. তাহলে এটাকে লিখবো হচ্ছে এফ ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আমার মনে হয় এই লাইনটা, আচ্ছা, আমি দেখছিও যতদূর, এই লাইনটা সবাই করছো যারা আর কি এই ম্যাথে হাত দিছো। অনেকে ভয়ে ম্যাথে হাতই দেওনি, ঠিক আছে। এই ম্যাথটা 7 নম্বর ম্যাথটা অনেকে ভয়ে হাতই দেওনি। আচ্ছা, তারপর এইখানে দেখো তো খেয়াল করে, তার মানে এফ এর ভিতরে দুইটা জিনিস আছে, দুইটা জিনিস গুণ আকারে আছে ফাংশনে। তার একটা বাহিরে আসছে, একটা ভিতরে। তাহলে আমরা বলতে পারি এফ এ বি ইকুয়ালস টু এ এফ বি,
বুঝতে পারছো? এফ এ বি ইকুয়ালস টু এ এফ বি, যেহেতু দুটো জিনিস গুণ আকারে আছে, তার একটা বাইরে চলে গেছে, একটা ভিতরে আছে। আচ্ছা, এখান থেকে আমরা বেশ কিছু ডেফিনিশন আনতে পারি। এখন আগে দেখি সেটা আনার প্রয়োজন আছে কিনা। আমাদের সবার আগে যেটা প্রয়োজন, দেখো, এফ জিরো ধরো আমরা বের করার চেষ্টা করতেছি। ধরে নেই বি সমান জিরো, সরি এ সমান যদি জিরো হয়, তাহলে কি হবে? এফ জিরো ইন্টু বি সমান জিরো ইন্টু এফ বি। তাহলে কি হইলো? আর এফ জিরো ইকুয়ালস টু জিরো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, জিরো ইন্টু বি সমান জিরো আমরা লিখতে পারতেছি, বি সবসময় লেখা যায় নাকি ভাইয়া খুবই নয়েজ মাঝে আসতেছে। মাঝে না? ভয়েস আসতেছে। নয়েজ আসতেছে? আচ্ছা, দেখো, আমি বলতেছি যে জিরো ইন্টু বি সমান জিরো, এইটা কি সবসময় লেখা যায় নাকি মাঝে মাঝে মানে সমস্যা হয় এটা লিখলে? রিয়েল নাম্বার হলে লিখতে পারবো। রিয়েল নাম্বার হইলে অবশ্যই লিখতে পারবো, রাইট? এবং কোশ্চেনে আমাদের বলাই আছে যে আমাদের এই ফাংশনের যে ডোমেইন এবং কোডোমেইন সবই রিয়েল নাম্বার, রাইট? তো এখানে আমরা অবশ্যই এই জিনিসটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা একটা স্টেটমেন্ট পাইলাম। এখন দেখি যে কোনো একটা ভ্যালু ওয়ান দিয়ে দেখি কি হয়। দেখি, ধরি হচ্ছে এ সমান যদি স্যার ওয়ান আমাদের হয়, একটু ফার্স্ট তাহলে লাইনটা কি বলে হবে? দিতে হবে। এই যে এই লাইনটা না, এই যে এই লাইনটা কিভাবে আসলো? একদম ফার্স্ট লাইনটা। এই লাইনটা, হ্যাঁ স্যার এটা। এইটা কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ। এবং এই লাইনটার মানে হচ্ছে আমরা এটা এটা মিনিং কি ওটা এই যে বুঝতেছি। এটাই, এই দেখো, প্রথম যে আর্টটা, এটা দ্বারা বোঝায় হচ্ছে ডোমেইন, মানে এই ফাংশনের ভিতরে আমরা কি কি বসাইতে পারবো। আর এই আর্টটা আচ্ছা হচ্ছে কোডোমেইন, মানে হচ্ছে এই ফাংশনটার যে আউটপুট গুলো আসবে, সে আউটপুট গুলো কোথা থেকে আসবে, সেটা হচ্ছে এই জিনিস। আচ্ছা দুইটাই স্যার আর বুঝছি। মানে হচ্ছে সবই রিয়েল নাম্বার, মানে পুরো ম্যাথে আমরা যত সংখ্যা নিয়ে কাজ করতেছি সবই হচ্ছে কি হবে? বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে? ইমাজিনারি নাম্বার নিয়ে আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে? বুঝতে পারছো? Yes, স্যার বুঝছি। আচ্ছা, আচ্ছা, দেখো, তাহলে এফ জিরো, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে দিই, ফাংশনের কিন্তু নির্দিষ্ট কোনো টাইপের ম্যাথ আছে এবং এরকম না। ফাংশনের ম্যাথ যদি আসে, একটু মানে ভার্সেটাইল চিন্তা করতে হবে জিনিসগুলো। মানে ফাংশনের ম্যাথ একটা নির্দিষ্ট নিয়মে সবসময় ফলো করে, ব্যাপারটা এরকম না কখনো, ঠিক আছে? একটু মাথাটা মানে খেলানোর চেষ্টা করবা, যে তোমার ইনস্টিংক্ট কি বলে যে কোন দিকে আগাইতে হবে, সেই অনুযায়ী কাজ করবা, ঠিক আছে? এখানে কোনো নির্দিষ্ট মেথড নাই যে ফাংশনের ম্যাথ এই মেথডে আমরা কাজ করবো, এবং এই ম্যাথ গুলো খুব যে কঠিন হয় ব্যাপারটা এমন না। জাস্ট মাইন্ডটাকে একটু ওপেন রাখতে হবে, ঠিক আছে? এই যে আমি একটা জিনিসের ভ্যালু জিরো বসায় যে একটা ভ্যালু বের করে ফেললাম, যে কোনো একটা ইকুয়েশনে কি আমি চাইলে এক্স ওয়াই এর ধরো একটা ইকুয়েশন আছে, আমি এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বসায় দিতে পারি? পারি না কিন্তু। কিন্তু ফাংশনে যেহেতু আমাদের দেখো কোনো রেস্ট্রিকশন নাই এখানে, ডোমেইনে সকল রিয়েল নাম্বার, সো আমরা চাইলেই যে কোনো ভ্যালু দিয়ে এখানে ট্রাই করতে পারি। এই জন্য কিন্তু আমরা জিরো ওয়ান টু থ্রি বসাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি এ সমান যদি জিরো বসায় কি আসে। এফ অফ ওয়ান ইন্টু বি ইকুয়ালস টু ওয়ান ইন্টু এফ বি। কি আসতেছে? এফ বি সমান এফ বি। কোনো, এটা কোনো কাজের জিনিস আসছে? কাজের জিনিস কিন্তু না, আসেনি, ইউজের একটা জিনিস আসছে। সো এটা আমরা দরকার নেই। উপরে তাহলে এ যাওয়া সমান যাবে। এ সমান ওয়ান ধরে কোনো লাভ নাই, দেখি বি সমান ওয়ান ধরে লাভ হয় কিনা। বি সমান ওয়ান ধরলে এফ অফ এ ইন্টু ওয়ান ইকুয়ালস টু এ ইন্টু এফ ওয়ান, তাই না? দেখি এইটা কিন্তু আমাদের খুবই সুন্দর একটা জিনিস চলে আসছে, এফ এ ইকুয়ালস টু এ এফ ওয়ান, ঠিক আছে? আচ্ছা দেখি তো, আমরা একটু বি সমান ওয়ান ধরে এইটা আসছে, বি সমান টু ধরলে কি আসে একটু দেখি। হ্যাঁ, তাহলে দেখি তো, বি সমান টু ধরলে এফ অফ এ ইন্টু টু ইকুয়ালস টু এ ইন্টু এফ টু হচ্ছে, তাহলে কি হচ্ছে? এফ অফ টু এ ইকুয়ালস টু এ এফ টু। খেয়াল করো, এই জিনিসটা দেখে মনে হচ্ছে আমাদের খুব একটা লাভ হচ্ছে না, কিন্তু এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি। দেখো এই জিনিসটা, দেখো এফ ওয়ান এইখানে আসছে, ঠিক আছে? এফ ওয়ান এইখানে আসছে, আমরা চাইলে একটা কাজ করতে পারি, এই এফ ওয়ান কে, দেখো এই এফ ওয়ান কে কিন্তু সবসময় ফিক্স রাখতে পারি। যেমন আমি যদি বলি, এই যে দেখো এফ এ ইকুয়ালস টু এ ইন্টু এফ ওয়ান,
তাহলে f(17) যদি আমি বের করার চেষ্টা করি, এটা কি হবে? 17 × f1 হবে না? সেম জিনিস আমরা a কে 17 দ্বারা রিপ্লেস করতে জি পারি। ভাইয়া। হ্যাঁ, তাহলে খেয়াল করো তো, ফাংশনটা কিন্তু অলরেডি ডিফাইন্ড। ফাংশনটা আমাদের অলরেডি ডিফাইন্ড। কিভাবে? আমরা বলবো হচ্ছে এফ এ, সরি এফ, এখানে যেহেতু এক্স দ্বারা ডিফাইন করছে, এক্স আর ওয়াই অলরেডি ইউজ হয়ে গেছে, আমরা চেষ্টা করবো এক্স ওয়াই না নেওয়ার। ধরো হচ্ছে এম দিব, এফ এম, অথবা এ দেয়া আছে, এ দিয়েও কাজ করতে পারি। হুম, তাহলে অথবা আচ্ছা এ তো এখানে ধরে নিছি, তো চেষ্টা করবো এটা না নেওয়ার। যখন আমরা নতুন একটা ভেরিয়েবল ডিফাইন করব ম্যাথে, এর আগে যে ভেরিয়েবল গুলো আসছে এগুলো বাদে অন্য কিছু নেওয়ার চেষ্টা করবো। তো এফ এম ইকুয়ালস টু m(f1) বলা যায়। হুম, বলা বলা যায়। যায়। এবং আমাদের ফাংশনের যে ডেফিনিশন, বুঝো ফাংশনের ডেফিনিশন কি বলে? f1 এর ভ্যালু একটা নির্দিষ্ট ভ্যালু আছে নাকি হচ্ছে আমরা শিওর না যে কি ভ্যালু আসবে। ফাংশন মানে হচ্ছে আউটপুটটা আমরা কনস্ট্যান্ট। শিওরলি বলতে পারবো। তাহলে f1 এর ভ্যালুটা কি কনস্ট্যান্ট হবে নাকি ভেরিয়েবল হবে? এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হবে, ঠিক কনস্ট্যান্ট। আছে। টেকিং f1 ইকুয়ালস টু, ধরো সি ধরে নিলাম, ঠিক আছে, হুইচ ইজ এ কনস্ট্যান্ট। এফ এম ইকুয়ালস টু এম সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইটা অ্যান্সার হিসেবে লেখছো, ঠিক আছে। এইখানে আমার মনে হয় একটা লাইন যদি লেখো, এটা খুবই সুন্দরভাবে তুমি ফুল মার্কস ইনশিওর করবে জিনিসটা। এটা বেসিক্যালি বাংলায় লিখি, ইংলিশে লিখি, জুনিয়ররা যারা আছো তারা যদি এটা না বুঝো, এটা দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে, সরলরেখার সমীকরণ বেসিক্যালি এই জিনিসটা। তো এটা যদি না বুঝো কোনো সমস্যা নাই। যদি কেউ জানো যে মূলবিন্দুগামী সরলরেখা কি জিনিস, সেটার ইকুয়েশন কি জিনিস, তাহলে এই জিনিসটা এখানে উল্লেখ করলে খুব ভালো। মূলবিন্দুগামী সরলরেখা, যার ঢাল, ভেরিয়েবলের বাংলা জানো কি? চলো, ক্যালকুলাস। ঠিক আছে। মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে স্ট্রেট লাইন থ্রু 0 0 উইথ ভেরিয়েবল স্লোপ। এই লাইনটা যদি লেখো খুব ভালো, না লিখলেও সমস্যা নেই, ঠিক আছে। বিশেষ করে যারা জুনিয়র আছে তারা তো এগুলো জানার কথা না, তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। কিন্তু এফ এম ইকুয়ালস টু এম সি, হোয়াইট এই লাইনটা বোর্ডটা যে বের করছে, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? কি বললে রিপন? একটু উপরে হোয়াইট বোর্ডটা নেওয়া যাবে? আচ্ছা, এই যে দেখো, স্যার মূল বুঝতে পারছো বিন্দুগামী কিছু? সরলরেখা মানে কি y ইকুয়াল mx এরকম? ওয়াই ইকুয়ালস টু এম এক্স। আমি গ্রাফ, তুমি যে কোনো জিনিসের গ্রাফ আঁকাও, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি হচ্ছে আমাদের নর্মাল সরলরেখা। সি এর ভ্যালু যদি 0 হয়, এটা সবসময় হচ্ছে মূলবিন্দুগামী হয়। তো এই জিনিসটা এখানে যদি তুমি লেখো, লিখলে খুবই ভালো, না লিখলেও সমস্যা নেই। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এফ এম ইকুয়ালস টু এম সি। যেখানে এখানে লিখে দিতে হবে সি ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে। এই জিনিসটা একটু উল্লেখ করে দিবা, তাহলে হচ্ছে ঠিক ভাই, খুব কমপ্লিট একটা সলিউশন হবে, ঠিক আছে। আচ্ছা, লাস্টে কি লিখলাম যে অ্যান্সার হয়ে গেল? দেখো কোশ্চেনে কি বলছে, ফাইন্ড অল ফাংশনস। ফাইন্ড অল ফাংশনস, এটা কি শুধু একটা ফাংশন? এটা কি শুধু একটা ফাংশন? এটা কিন্তু একটা ফাংশন না। এখানে এম হচ্ছে একটা ভেরিয়েবল, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকগুলো ফাংশন আছে, মানে মূল জিনিসটা এরকম। এইটা হচ্ছে কি, এই ফাংশনের অ্যান্সারটা কি, এই যে এটা হচ্ছে অ্যান্সার। মূল বিন্দুগামী যত রকম সরলরেখা হইতে পারে সবই এইটার অন্তর্ভুক্ত, ঠিক আছে। সবই হচ্ছে এই জিনিসটা ফলো করবে। এই এফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এফ এক্স মাইনাস ওয়াই, সবই হচ্ছে এই জিনিসটা ফলো করবে। যত এফ এম ইকুয়ালস টু এম সি, সবই হচ্ছে এই জিনিসটা ফলো করবে। বুঝতে পারছো? হুম। আমরা নেক্সট টপিকে যাই। এটাও একটা ইজি প্রবলেম। আচ্ছা, এইটা অবশ্যই ইজি, কিন্তু এইখানে আমি অনেকেরই 2-1 নাম্বার করে কাটছি। কারণ হচ্ছে তোমাদের যে এখানে সলিউশন গুলো দিছো, ফিগার করেও আঁকা যায়, আবার টেকনিক্যালিও করা যায়। ফিগার কিন্তু করে দুইটা আঁকলে একটা যদি প্রবলেম দেই, আছে। দেখো আমি একটা জিনিস বলি, ফিগার করে আঁকলে অবশ্যই হবে,
কিন্তু সাপোজ আমি একটা সলিউশন দেখাই এবং তোমরা একটু বলো সলিউশনটা ভুল কোথায়। ভুল না মানে ইনকমপ্লিট সলিউশন বলতেছি, এই সলিউশনটা একেবারে ফুললি কমপ্লিট না। আমি এখন একটা সলিউশন দেখাবো, কেউ যদি এই কাজটা করে, দেখো আমি একটু 8 × 8 আঁকাবো আগে। 8 × 8 আঁকাইলাম। এখন আমি কি করলাম, সাদা কালো অনেক কষ্ট করে সাদা কালো সব করলাম, করে একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন দেখালাম যে এই ডমিনো ডমিনো দিয়ে দিলাম, ডমিনো দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই ঘরটা আমাদের ফাঁকা আছে, এই ঘরটা আমাদের ফাঁকা আছে, আর এই ঘরটা ফাঁকা আছে। স্যার রাইট অথবা সাইডে অনেকে না এইভাবে ফাঁকা? দেখাইছো, এই ঘরটা ফাঁকা আছে আর এই ঘরটা ফাঁকা আছে, যেটাই চিন্তা করো কোনো সমস্যা নাই। কিন্তু বেসিক্যালি তোমরা যেটা দেখাইছো যে একটা বোর্ড আঁকাইছো, আঁকায় বলছো যে এই যে দুইটা ঘর একই কালার, অর্থাৎ সাদা হচ্ছে 30টা, কালো হচ্ছে 32টা। তো যখন হচ্ছে আমরা বসাবো, কালো লাস্টে হচ্ছে কালো ঘর দুইটা এক্সট্রা পড়ে থাকবে, সাদা ঘর একটাও থাকবে না। ঠিক আছে, কালো ঘর দুইটা বাকি থাকবে। তো এইখানে আমরা কখনোই একটা ডমিনো বসাতে পারবো না যে এইটার একটা সাদা একটা কালোতে পড়তেছে। আচ্ছা এখন আমার কোশ্চেনটা হচ্ছে, এই সলিউশনটার ভুল কোথায় বা শর্টকামিংস কোথায়? স্যার এখানে তো সাদা 32টাও থাকতে পারে, আবার কালো 30টা থাকতে পারে। ভেরি গুড। মানে সাদা যে স্যার আমাদের কম থাকবে, কালো নির্ধারণ যে বেশি করতে থাকবে। হবে, স্যার আমাদের আগে নির্ধারণ করতে হবে যে যেই দুইটা বক্স যে আমরা কাটছি ওইটা কোন কালারের হবে। এইটা কিন্তু ফিক্স না, এটা হচ্ছে আমার কথা। মানে এই বক্সে জেনারেলাইজ সাদাও করতে হইতে হবে। পারে, কালোও হইতে পারে। ঠিক আছে, এটা আমাদের জেনারেলাইজ করতে হবে। তুমি যদি সাদা কালোই বলতে চাও, তাহলে তোমাকে বলতে হবে যে সাদা 30 কালো 32 হইতে পারে, অথবা সাদা 32 কালো 30 আসতে পারে। যেইভাবে এইভাবে যদি চিন্তা করি কালো দুইটা বাকি থাকবে, এইভাবে চিন্তা করলে সাদা দুইটা বাকি থাকবে। এইরকম যদি করো তাহলে ঠিক আছে, তাহলে কমপ্লিট। কিন্তু তুমি যদি শুধু একটা কালার দেখাও, তাহলে এটা ইনকমপ্লিট। ঠিক আছে, এখানে আমার মনে হয় জেনারেলাইজ করে বলাটা সব থেকে বেস্ট। জেনারেলাইজ করে বললে কি বলতে হবে, আমাকে বলতে হবে হচ্ছে এই যে 2 2 এবং 7 7 একই রং হবে। একই রং হবে কেন, একই রং হবে এই রিজনিংটা একটু দেখো। 2 2 এর জন্য আমাদের 2 + 2 একই হচ্ছে 4, যেটা ডায়াগোনালে একটা আছে ইভেন স্যার। নাম্বার। আর সেভেন স্যার প্লাস একই সেভেন হচ্ছে ডায়াগোনালে আছে। একই ডায়াগোনালে আছে, হ্যাঁ এটাও বলতে পারো। ঠিক আছে, এখন তোমাকে যদি 2 2 এর জায়গায় 4 4, আচ্ছা ধরো 2 4 দেয়া আছে, তাহলে রিজনিংটা কি হবে? সেম, জাস্ট যোগ করব। দেখো এই জিনিসটা আমি একটু শিখাতে যাচ্ছি যে দুইটার স্থানাঙ্ক আমরা যোগ করে যে জিনিসটা পাবো, সেইটা যদি ইভেন হয় সবগুলো এক কালার হবে, যোগ করে যদি অড হয় সেগুলো সব এক কালারের হবে। ঠিক আছে, যে কোনো র্যান্ডমলি যে কোনো একটা জায়গা তুমি চিন্তা করো, ধরো 5 3, 1 2 3 4 5, 1 2 3, এই জিনিসটা যে কালার হবে 2 3, অথবা ধরো 2 1, 1 2 1, এই যে 2 1, সরি, এই যে এই যে দেখো এই কালার আর এই কালার, এই দুইটা একই কালার হবে অবশ্যই, কারণ 5 3 যোগ করলেও হচ্ছে জোর, টু, আচ্ছা 2 1 যোগ করলে তো বিজোড়, সরি। 2 0, সাপোজ 2 0 আছে, অথবা ধরো 2 4 আছে। ঠিক আছে, তো 2 4 কোথায় হবে? 1 2 1 2 3 4 এইখানে হবে, আর হচ্ছে 5 3 হচ্ছে এইখানে। এই দুইটা অবশ্যই একই কালার হবে, কারণ কি দুইটা যোগ করলেই জোর আসতেছে, ইভেন আসতেছে, সেই লজিকটা আমরা ইউজ করব। 2 2 যোগ করলে 4, 7 7 যোগ করলে 14, দুইটাই যেহেতু ইভেন, সো এই দুইটা একই কালার হবে। এখানে কিন্তু বলা যাবে না যে দুইটাই সাদা হবে অথবা দুইটাই কালো হবে। ঠিক আছে, আমার কথাটা কি বুঝতে পারছো সবাই? হুম? একটু জি স্যার। জেনারেলাইজ করে যে কথাটা বলতে হবে যে 2 2 এবং 7 7 একই কালার হবে। তারপর বলতে হবে যেহেতু এরা একই কালার, এরা যেই কালারটা, সেই কালার আমাদের শেষে গিয়ে দুইটা এক্সট্রা করে থাকবে। এবং এখানে আমরা কখনোই একটা ডমিনো বসাতে পারবো না যেটা দুইটা ঘর দুইটা ডিফারেন্ট কালারে যায়। বুঝতে পারছো? এই কথাটাই বলতে হবে, কিন্তু কালার ডিফাইন না করে বলতে হবে। ঠিক আছে, সাদাই হবে এরকম করে বলার প্রয়োজন নাই। অথবা তুমি যদি কালার ডিফাইন করেই বলতে চাও, দুইটাকে আলাদা করে বলতে হবে। সাদা কম হলে কি হবে, কালো কম হলে কি হবে। ঠিক আছে, যাদের 2 1 নাম্বার করে কাটছি, হ্যাঁ, তারা কি বুঝতে পারছো আমি কি জন্য নাম্বারটা কাটছি?
হুম, আচ্ছা। এটা একেবারে ইজি ছিল, এটা সবাই পারছে, বেশিরভাগই পারছে। জাস্ট আমার মনে হয় যে তোমাদের লেখার সিস্টেমের ভিতরে কিছু ভুল আছে, এই জন্য 2-1 নাম্বার করে কাটছি অনেকের। আচ্ছা, এইটা স্যার খুবই সহজ। ঠিক আছে, হ্যাঁ বলো কি কোশ্চেন, ইহান? স্যার ওখানে স্যার 2 1 হলেও তো স্যার একই কালার হয় স্যার, ডায়াগোনালি তো হয় স্যার। 2-1 তো এইটা না, দেখো 2-1 তো এইটা, এই যে এইটা 2-1, 2-1 তো ডায়াগোনালের ভিতরে পড়ে না, বুঝলো না? ডায়াগোনালের ভিতরে তো 2-2 পড়বে, বুঝতে পারছো? ও স্যার সরি স্যার সরি। প্রথম 3-4টা কোশ্চেন একেবারে ইজি হয়ে গেছে আমার কাছে যেটা মনে হয়েছে, মানে ন্যাশনালের স্ট্যান্ডার্ড হয় নাই হয়তো। এইগুলা একদম 1-2 নাম্বারে আসতে পারে, কিন্তু 4 নাম্বারে এত সহজ ম্যাথ দেওয়া আমার মনে হয় না ঠিক হয়েছে। দেখা যাক, এটা একেবারে ইজি। কি করব দেখো, সিস্টেম অফ ইকুয়েশনস দেয়া আছে। So, এইখানে বেশিরভাগই যেটা করছো, আমি কিছু কমন মিস্টেক বলি। একটা মিস্টেক হচ্ছে আমি একটা অ্যান্সার পেয়ে অ্যান্সার শেষ, ধরো x=1 আসছে, y= এটার জন্য যা আসে, দেখি x=1 চলে আসছে, তাহলে একটা ইকুয়েশন x=1 বসাই দিই, 1³ - 3y² = 1, 1 - 3y² = 1, তাহলে 3y² = 0, y=0, তার মানে অ্যান্সার হচ্ছে 10। দেখো, এই ইকুয়েশনের ঘাত কত, ইকুয়েশনের পাওয়ার কত? 3। 3। অবশ্যই আমাদের 3টা সলিউশন আসবে। ঠিক আছে, অবশ্যই 3টা সলিউশন আসবে। 3টা সলিউশন আসার আগে আমি ম্যাথ শেষ করব না। এমনও হইতে পারে ওখানে বলে দিছে রিয়েল নাম্বার, ঠিক আছে, কিন্তু আমাদের যখন শিওর হয়ে যাব যে 2টা সলিউশন আমাদের আসবে ইমাজিনারি, তখন আমরা ম্যাথটা বাদ দিতে পারি। কিন্তু অবশ্যই আমাদের 3টা সলিউশন আসবে, এটা ধরে রেখে ম্যাথটা শুরু করতে হবে, যেহেতু 3 ঘাতের সমীকরণ। ঠিক আছে, দেখো তাহলে সবার আগে কি করব, একেবারেই ইজি, সিস্টেম অফ ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন আসলে যোগ করে দিলেই ম্যাথটা অনেক ইজি হয়ে যায়। দেখো, x³ - 3xy² প্লাস 3x² - y³ = 1। দেখো যোগ করে দিছি, জাস্ট আর কিছু না। তাহলে এটা এটা কি হয়ে গেল? x - y^3। x - y^3, কিন্তু ঠিক আছে, ভাইয়া, ইকুয়ালস টু, এক্স মাইনাস ওয়াই হোল কিউব বলো। কেমনে হয়? এটা তো এক্স মাইনাস ওয়াই মানে হোল এই কিউব হয় না, ইকুয়েশন এর দিয়ে এটা জন্যই তো আসে না। আটকে গেছি। হয় না ভাই। -3x² জায়গায় +3xy² হবে, হয় না স্যার। জি আর ভাইয়া, এর মাইনাসের জন্যই জায়গায় তো প্লাস আমি হবে। আটকে গেছি। আমি স্যার শুরুতে তাও জলদি সহজ ছিল। করছিলাম। আচ্ছা, স্যার সেই ও কেন হবে আরেকটা না? ওয়ে আছে, ওইটাও সহজ আছে। আচ্ছা, এটা ছাড়াও করা যাবে। এটা হ্যাঁ আমি স্যার। তোমাদের একদম এইভাবে কোর্সের জন্য আমার কাছে মনে হলো এটা ইজি হবে। স্যার আমরা এটা হয় এইভাবে না করছি স্যার। এটা, এটা হয় না না? স্যার আচ্ছা, আমারও মনে না, থ্রি হচ্ছে এক্স সমস্যা আছে। স্কোয়ার ওয়াই হবে, মাইনাসে হচ্ছে থ্রি না এক্স ভাই, স্কোয়ার এটা ওয়াই হবে, হয় না আসলে, আর মানে প্লাসে হচ্ছে। হচ্ছে এক্স এটা ওয়াই প্লাস স্কোয়ার হইতে হবে। হইতো, এটা মাইনাস হইতে হইতো। ঠিক আছে, এটা হ্যাঁ হবে জি না, ভাই। তাহলে আমি একজনকে তাহলে ভুলে 8 দিয়ে দিছি এটা। আচ্ছা, তো দেখি এটা আর আসলে, এটা ঠিক দেখো করেন এটা নাই। খুব একটা কঠিন না। দেখো, ফার্স্টে হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশনটা লিখি, x³ - 3xy² = 1। হ্যাঁ, আর হচ্ছে 3x² - y³ = 0। এই দুইটা হচ্ছে আমাদের ইকুয়েশন আসছে। ফার্স্টেই প্রথম ইকুয়েশনটা দেখো, প্রথম ইকুয়েশন নাকি সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশনটা দেখো, সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা ওয়াই কমন নেওয়া যায়, তাহলে ওয়াই কমন নিলে কি হবে, 3x² - y² = 0। ঠিক আছে, দেখো দুইটা জিনিস গুণ করলে 0 হবে, এখান থেকে দুইটা ডিসিশনে আসা যায়, একটা হচ্ছে y=0 অথবা 3x² - y² = 0। এখানেই একটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, যদি y=0 হয়, যদি y=0 হয়, এই ভ্যালুটা আমরা 1 নাম্বার ইকুয়েশনে বসাইতে পারবো না? পুটিং y=0 in 1, কি হয় দেখি, x³ - 0 = 1, অর্থাৎ x³ = 1, x সমান কত হবে, 1 হবে। ঠিক আছে, x সমান যদি 1 হয়, y এর ভ্যালু বের করা কিন্তু খুবই ইজি। ও আচ্ছা, y তো বের করাই আছে, তাহলে এখানে একটা সলিউশন আমরা পাইলাম 10। ঠিক আছে, xy = 10, একটা সলিউশন পেয়ে গেছি, ম্যাথ কি শেষ? না, অবশ্যই আরো দুইটা সলিউশন পাবো। ঠিক আছে, হইতে পারে তারা রিয়েল আসবে না, যদি রিয়েল না আসে বাদ দিয়ে দিব, কিন্তু অবশ্যই আমাকে সেটা বের করে দেখাইতে হবে।
আচ্ছা দেখি, এই যে আমাদের এই পোর্শনটা এখনো বাকি আছে। ঠিক আছে, এটা যদি জিরো হয় তাহলে কি হবে? এটা যদি জিরো হয় আমরা বলতে পারি 3x² ইকুয়ালস টু y²। ঠিক আছে, এখন এই জিনিসটা, putting 3x² equals to y² in ইকুয়েশন ওয়ান, সরি ইকুয়েশন কোন ইকুয়েশনে বসাবো, ইকুয়েশন ওয়ানই তো, হ্যাঁ। তাহলে x² মাইনাস 3x আর y² ইকুয়ালস টু কি, 3x² ইকুয়ালস টু 1। ঠিক আছে, হুম, কার কোনো ডাউট আছে কি করলাম? আগের না ম্যাথে y ভাইয়া ইকুয়ালস টু কোনো 0 বসাইছি, সমস্যা নেই। এখানে 3x² ইকুয়ালস টু y² বসাইলাম। আচ্ছা তাহলে এখন কি করব, x³ মাইনাস 3 3 9, 9x³ ইকুয়ালস টু 1, or minus 8x³ equals to 1, or x³ equals to -1/8, তবে x equals to -half। শেষ। ঠিক আছে, হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে এত দূর? এখন কি করব, খুবই সিম্পলি যেইটা ধরে আমাদের এই ভ্যালুটা বের হয়েছে সেখানে বসায় দিব। তাহলে 3x² ইকুয়ালস টু y²। তাহলে 3 ইন্টু -half কে স্কোয়ার করলে হয়ে যায় হচ্ছে 1/4 ইকুয়ালস টু y², আর 3/4 ইকুয়ালস টু y²। ঠিক আছে, এইখানে এসে একজন ভুল করছো দেখলেন। তাহলে y কি হবে, y কি +-√3/4 হবে। এখানে প্লাস মাইনাস কেন দিচ্ছি, কারণ ইকুয়েশনের বোথ সাইডে আমরা স্কোয়ার রুট করতেছি। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস টু কি আসে, y ইকুয়ালস টু আসে +-√3/। ঠিক আছে, তাহলে দেখো তো x এর ভ্যালু কিন্তু এখানে একটাই, x ইকুয়ালস টু -half, y ইকুয়ালস টু +-√3/2। তাহলে এখানে কয়টা ক্রোমোজোর হবে, কয়টা ক্রোমোজোর হবে? তিনটা। তিনটা হবে। এইখানে দুইটা আর এখানে একটা, তিনটা। তাহলে এখানে xy আসবে হচ্ছে -half, √3/2, এবং আর হচ্ছে এটা কমা দেই, -half, -√3/2। ঠিক আছে, তাহলে একবারে যখন আমরা লিখবো xy ইকুয়ালস টু কত, 10 একটা, -half √3/2 একটা, আর হচ্ছে -half -√3/2 একটা। এখন কেউ যদি একটা কাজ করতে চাও যে এখানে প্লাস মাইনাস দিব, এটা লিখবো না, তাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু টোটাল তিনটা অ্যান্সারই আছে, বুঝতে পারছো সবাই? জি হুম, আচ্ছা, একজনকে আমি কিন্তু ওই যে a+a−b হোল কিউব মানে হচ্ছে ভ্যালু বের করছো, তাকে রাইট দিছি, সে নিজ দায়িত্বে টাকাটা দিও নিজেরটা। ঠিক আছে, আচ্ছা। স্যার যদি আচ্ছা, তাহলে অপোজিট আমরা, ভাবে করতাম, স্যার হ্যাঁ যদি বলো। অপোজিট ভাবে করতাম মানে এক্স কমন নিয়ে তারপর ওয়াই এর ভ্যালু বসিয়ে, মানে যেটা করছি। কোন ইকুয়েশনে এক্স এর ভ্যালু কমন নিবা? আমি বেশ কিছু মেথড দেখছি, আমার মনে হয়েছে ঠিক আছে। এই যে এখানে এক্স কমন নিব, তাহলে এক্স কমন নিলে x² - 3y² ইকুয়ালস টু 1, এখানে এক্স ইকুয়ালস টু 1 আসবে। না, এখান থেকে তো কিছু করতে পারবো না আমরা, কারণ এখানে তো পূর্ণ সংখ্যা বলা নাই। তুমি কি ইকুয়েশন 1 থেকে কাজ করছো না ইকুয়েশন 2 থেকে কাজ করছো? ইকুয়েশন 2 থেকে, বাট 1 থেকে করা যাবে কিনা তা জিজ্ঞেস করছি। না, 1 থেকে করা যাবে না, তার একটা কারণ হচ্ছে দুটো জিনিস গুণ করলে 1 হবে, তার মানে এই না যে দুইটাই 1। ঠিক আছে, ধরো a b ইকুয়ালস টু 1, -1 তার মানে হইতে কিন্তু পারে। এই না a সমান b সমান 1, এটা ফ্র্যাকশনও হইতে পারে। ঠিক আছে, সো এক ইকুয়েশন 1 থেকে এটা আসা যাবে না, যেহেতু ইকুয়েশন 2 এ 0 আছে, ইকুয়েশন 2 থেকে আসতে হবে। এখন ইকুয়েশন 2 থেকে তুমি যেভাবে আসো না কেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অথবা বুঝছি। আরেকটা কাজ করা যাইতে পারে যে ইকুয়েশন 1 থেকে এক্স এর ভ্যালু আমরা আলাদা করব, করে সেই জিনিসটা ওই এ বসাবো, সেটাও করা যাইতে পারে। ঠিক আছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। সেটাই বলতেছিলাম। হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নেই। এক্স ইকুয়ালস টু -3/2 কি বলে? প্রবাবলি ফর্মুলা আছে, কোনটার ফর্মুলা কথা বলতেছো সালমান? কোনটার ফর্মুলার কথা বলতেছো, বুঝিনি। চেস বোর্ড? কি কি ফর্মুলার কথা বলতেছো? আমি তো এখানে যেটা দিছি এটা একেবারেই ইজি, জাস্ট এই ইভেন ইভেন দেখাইছি, এটাই না নাকি এক্সট্রা? হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা ঠিক আছে, এটাই দেখাইলাম। ইভেন অর্ডার, এটা জাস্ট আমরা ভ্যালু গুলো যোগ করলেই বুঝতে পারবো। আচ্ছা, এই ম্যাথটা আমার মনে হয় তোমাদের ম্যাক্সিমামই ভুল করছো।
হ্যাঁ, এবং যাদের ঠিক হয়েছে তারা না জেনেই ঠিক করছো, আমার কাছে যেটা মনে হয়েছে তোমরা প্রপারলি বুঝতেছো না যে তোমাদেরটা কিভাবে ঠিক হয়েছে। এটা আমি একটু দেখাই, দেখো। কোশ্চেনটা আমার মনে হয় তোমাদের বুঝতে একটু, আমার মনে হয় ওভারঅল তোমাদের সেট জিনিসটাই বুঝতে সমস্যা, রাইট? সেট জিনিসটাতেই আমার মনে হয় তোমাদের প্রচুর প্রবলেম হচ্ছে। দেখো, সেট ম্যাট্রিক্স এগুলো কিন্তু নতুন কিছু না। আমরা ছোটবেলায় 1D রেখা নিয়ে অনেক কাজ করতেছি, একটু বড় হয়ে 1D থেকে 2D হয়ে গেছে না সবকিছু। ক্ষেত্রফল বের করা শুরু করলাম, পরিসীমা বের করা শুরু করলাম। হ্যাঁ, তারপর 2D দিন শেষ, কলেজে উঠতে উঠতে সব 3D হয়ে যাবে। তখন দেখবা যে আয়তনে চলে গেছে সবকিছু। হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে চলে গেছে। তারপর ফোর সিমিলারলি, ডি হ্যাঁ সিমিলারলি হচ্ছে ব্যাপারটা এরকম যে আমরা সংখ্যা নিয়ে কাজ করতেছি। সংখ্যা আমাদের কাছে একটা 1D জিনিস, একটা সংখ্যা সবসময় নিয়ে আমরা চিন্তা করি, সবসময় সংখ্যাকে একটা সংখ্যা নিয়ে আমরা কাজ করে অভ্যস্ত, যেমন এক্স ইকুয়ালস টু সামথিং, ওয়াই ইকুয়ালস টু সামথিং। ঠিক আছে, এখন ক্রমজোরে যখন আমরা চলে যাব, এক্স ওয়াই ইকুয়ালস টু সামথিং, 2 3 এরকম, এটা কিন্তু 2D হয়ে গেল অলমোস্ট। এবং সব থেকে সহজ 2D ম্যাট্রিক্সের হিসাবে অনেক, যারা বিশেষ করে সেকেন্ডারিতে আছো, হায়ার সেকেন্ডারিতে যখন যাবা দেখবা ম্যাট্রিক্স রিলেটেড প্রচুর জিনিস আছে, কিন্তু সেখানে আসলে ম্যাট্রিক্সের ইউজ খুব বেশি না। মানে জাস্ট নাম্বার গুলোকে আমরা 3 × 3 আকারে লিখি, এই যে গ্রিড দিয়ে তোমাদের ম্যাথ করাচ্ছি, এগুলাই কিন্তু ম্যাট্রিক্স আকারে চিন্তা করা যায়। ঠিক আছে, একইভাবে সেটের কথা যে আমি বারবার বলতেছি, মানে কম্পাইলেশন অফ ডিফারেন্ট এন্টিটিস বেসিক্যালি হচ্ছে সেট। মানে কয়েকটা জিনিস একসাথে থাকলেই সেটাকে আমরা সেট বলতেছি। তো সেট দেখেই ঘাবড়ায় যাওয়ার কিছু নাই। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, বলতেছে এস বি এ ফাইনাইট নট এমটি সেট অফ পয়েন্টস। এস হচ্ছে কি, সসীম অশূন্য সংখ্যক বিন্দু সংবলিত একটি সেট। এখন বলো তো এস অবশ্যই কি হবে, পূর্ণ সংখ্যা হবে, রাইট? ইন্টিজার হবে, কারণ জি কয়টা ভাইয়া। পয়েন্ট আছে, পয়েন্টের সংখ্যা কিন্তু কখনোই ফ্র্যাকশন হবে না। ঠিক আছে, ইরেশনাল নাম্বার হবে না। সো এটা অবশ্যই আমাদের একটা পূর্ণ সংখ্যা হবে। কারণ বলছে ফর এভরি পয়েন্ট এ ইন এস there exists there exist point B C in S distinct from A such that BAC equals to 125 degree. What is the smallest possible number of points in S? খেয়াল করো। আচ্ছা, বাংলাটা একটু পড়ি। এস সসীম অশূন্য এস সসীম অশূন্য সংখ্যক বিন্দু সংবলিত একটি সেট, হুম যেখানে প্রতি বিন্দু এ এর জন্য অন্য দুইটি বিন্দু বিসি পাওয়া যাবে যাতে বিএসি ইকুয়ালস টু 125 ডিগ্রি হয়। এই সেটের সর্বনিম্ন কতগুলো বিন্দু থাকতে পারে? এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, এ সেট, এ বিন্দুটা আমাদের এস সেটের অংশ, বুঝো? এ বিন্দুটা আমাদের এস সেটের অংশ। এখন বি আর সি বিন্দু দুইটা এস সেটের উপরে অবস্থিত, এস এর উপরে অবস্থিত। ঠিক আছে, এখন আমি একটা জিনিস বলি, এখানে কয়েকজন একটা, এখানে যারা সেন্টারের অ্যাঙ্গেল দিয়ে কাজ করছো তাদেরটা তো হয় নাই। অনেকে আছে হচ্ছে, আচ্ছা এটা তো ষড়ভুজ হয়ে গেছে। এই যে ধরো এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 এরকম। আচ্ছা, অনেকে বলতেছো যে রেগুলার পলিগন যদি আমরা করি তাহলে 125 125 করে দিলে তো মিলে না, সপ্তভুজ মিলে না। যেমন 2n - 4, এখানে যদি আমরা বলি যে প্রত্যেকটা কোণ থেটা ইকুয়ালস টু হচ্ছে 125 ডিগ্রি করি, ঠিক আছে, তাহলে টোটাল থেটা কত হয়? টোটাল সামেশন থেটা হয় হচ্ছে 125 ডিগ্রি ইন্টু 7। ঠিক আছে, তাহলে কত হয়? 125 হচ্ছে 500, এটা হবে হচ্ছে তাহলে 875। ঠিক আছে, 875। আচ্ছা, আচ্ছা, ষাটটা কিভাবে এখন নিলেন? এখন হচ্ছে, হ্যাঁ কি বল, বুঝিনি। তো ষাটটা কিভাবে নিলেন? আচ্ছা আচ্ছা, 60টা কিভাবে নিলাম আমি, এই যে দেখো, আমি বলতেছি 2n - 4, এটা তো জানো, আমরা জানো সবাই 2n - 4 হচ্ছে আমাদের ইন্টু 90 ডিগ্রি ডিভাইড বাই এন ইকুয়ালস টু হচ্ছে 125 ডিগ্রি। এটাই তো আমাদের আসবে, তাই না? জি স্যার। হুম। তো এইটা সমাধান করে এন ইকুয়ালস টু 6 পয়েন্ট সামথিং আসে, তাই না? নাকি 7 পয়েন্ট সামথিং আসে? 6 পয়েন্ট সামথিং আসে, এরকম কিছু সিক্স একটা পয়েন্ট আসে। এখন ষড়ভুজের সপ্তভুজের এখন কথা মাঝখানে। হচ্ছে,
হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে ষড়ভুজ হলে তার মানে কখনোই 125 ডিগ্রি আসা সম্ভব না, রাইট? কারণ ষড়ভুজের সেই ক্যাপাসিটিটাই নাই। ষড়ভুজ তো আমরা সবাই চিনি, রেগুলার হেক্সাগন, প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি করে না? টোটাল কোণ কত? সামেশন অফ থিটা হচ্ছে 120 ডিগ্রি ইন্টু 6, 720 ডিগ্রি। দেখো এখানে কি আমরা প্রত্যেকটা কোণ 125 ডিগ্রি করতে পারবো? হুম, প্রত্যেকটা কোণ 125 ডিগ্রি করতে পারবো? পারবো না। কিন্তু আমরা যখন সপ্তভুজে যাব যে কোনো একটা, এই যে দেখো, প্রতি বিন্দু এ এর জন্য, এই যে এ একটা সাপোজ বিন্দু, অন্য দুইটি বিন্দু বিসি পাওয়া যাবে, দেখো এইটা ধরো হচ্ছে বি, এইটা ধরো হচ্ছে ডি। আমি বলতেছি যে এইটা 125 ডিগ্রি, এইটা 125 ডিগ্রি, সব কোণ 125 ডিগ্রি আমি করার চেষ্টা করতেছি, সব কোণ 125 ডিগ্রি করার চেষ্টা করতেছি। কিন্তু ওভারঅল লাস্টের এই অ্যাঙ্গেলটা তাহলে কত হয়ে যায়? দেখো তো, 1 2 3 4 5, 5, সরি আমার এটা ষড়ভুজ হয়ে গেছে না? তো সপ্তভুজ, এই সপ্তভুজ তো আঁকানোই আছে। এখানে 125, 125, 125, 125, 125, 125 দিলাম, ছয়টা 125, তার মানে হচ্ছে 750। ঠিক আছে, 750 ডিগ্রি আছে। এখন ষড়ভুজের সাত কোণের সমষ্টি কত? সরি, সপ্তভুজের সাত কোণের সমষ্টি কত? 2 × 7 - 4 ডিভাইড ইন্টু 90/7। ঠিক আছে, কত হয়? 7 × 2 = 14, 10, 10 × 9/7, অর্থাৎ 900/7 কত হয় দেখো তো, দেখি। 900/7, এটা আসে 128.57 ডিগ্রি, তাই না? এখন টোটাল হচ্ছে 900 ডিগ্রি, আর আমাদের এখানে আসছে হচ্ছে 750। তার মানে এই লাস্টের যে কোণটা, এটা আমরা 150 দিলে ঝামেলা মিটে গেল না? হুম? এখন এইখানে একটা কোশ্চেন আসতে পারে, যে হচ্ছে আমাদের এখানে তো বলছে যে এইখানে যদি এ চিন্তা করি, দেখো আমি মিলাই দিই, দেখো প্রতি বিন্দু এ এর জন্য শুধু একটা বিন্দু দিলে হবে না, এই বিন্দুটাকেও যদি এ চিন্তা করি, অন্য দুইটি বিন্দু বিসি পাওয়া যাবে যাতে বিএসি ইকুয়ালস টু 125 ডিগ্রি হয়। খেয়াল করো, বিএসি ইকুয়ালস টু 125 ডিগ্রি লাগবে। এখন এই বিএসিটা যে এই অ্যাঙ্গেলটাই হইতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, দেখো সি ধরো এইটা, কোনো সমস্যা নেই। বি অবশ্যই কি হবে, অ্যাঙ্গেলটা থেকে একটু ছোট হবে না? হুম, এইখানে একটা বি পাওয়া যাবে না? জি ভাইয়া। হ্যাঁ, এবং এই বিটা যে পাইলাম, এ অবশ্যই আমাদের যে সেটটা আছে এই সেটের মধ্যেই অবস্থিত, নাকি সেটের বাইরে? অ্যাঙ্গেলটা যদি বড় হইতো, এই অ্যাঙ্গেলটা যদি এই বড় হয়ে যাইতো, এইরকম হইতো, তাহলে সেটের বাইরে হইতো। কিন্তু অবশ্যই এই বি পয়েন্টটা আমাদের সেটের ভিতরেই আছে না? তো সেটাতে শুধু এই 7টা পয়েন্টের ভ্যালু দেওয়া আছে না? সেটের 7টা পয়েন্টই আছে। ঠিক আছে, সেটের ভিতরে 7টা পয়েন্টই আছে। কিন্তু ধরো ধরো হচ্ছে সেটের পয়েন্ট গুলো হচ্ছে এ সি ডি ই এফ জি এইচ। এইচও আমাদের সেটের একটা পয়েন্ট, সেটের নির্দিষ্ট একটা পয়েন্ট, এই সেটের নির্দিষ্ট একটা পয়েন্ট হচ্ছে জি। ঠিক আছে, বি পয়েন্টটা সেটের এলিমেন্ট না, খেয়াল করো, বি পয়েন্টটা সেটের এলিমেন্ট না, বুঝো? কিন্তু এই এইচ আর জি এর, এই এই দুটো যে এলিমেন্ট, এই বাহুর উপরেই তো বি অবস্থিত। ইয়েস স্যার। তাহলে এই বি পয়েন্টের এক্সিস্টেন্স আছে কিন্তু, Yes, sir. বুঝতে পারছো? সো এই কোণটা কিন্তু 125 হইতেই পারে। ঠিক আছে, তো এইখানে আমার মনে হয় যারা এই ম্যাথে অ্যান্সার পাইছো, 7 পাইছো, এন ইকুয়ালস টু এই জিনিস আসছে, এখানে বলে দিছো যে এন যেহেতু 6 এর জন্য পসিবল না, 7 অ্যান্সার। তারাও অ্যাকচুয়াল রিজনিংটা আমার মনে হয় যে ক্লিয়ার হওয়া দরকার ছিল, যে এই কোণটা আসলে ছোট হলেও আমাদের সমস্যা নেই। এই যে বিটা আছে, বিটা তো আমাদের জিএইচ এর মাঝেই পড়তেছে। ঠিক আছে, কিন্তু সো এই বি কারণে এর আমাদের ভ্যালুটা তো এখানে আমরা অ্যান্সার হবে এন সেটের ইকুয়ালস টু ভিতর 7। পাইলাম। বুঝি নাই। কিন্তু বি এর ভ্যালুটা তো আমি সেটের ভিতর মানে সরাসরি এক্সিস্টেন্স পেলাম। বি তো সেটের এলিমেন্ট হওয়ার প্রয়োজন নেই, পয়েন্টের এক্সিস্টেন্স আছে। তার মানে বিটাকেও কি কাউন্ট করতে হবে?
মানে তুমি বলতেছো যে এখানে n ইকুয়ালস টু 8 ধরতে হবে এরকম? জি ভাই। উম, বি তে যদি হয় তাহলে বি এর জন্য আবার প্রুফ করতে হবে না 125? জি ভাই, বিয়ের জন্য তো আবার প্রুভ করতে তাহলে তো হবে। বি থেকে আবার 125, এইটা মানে জিনিসটা হচ্ছে আমার আমার কাছে যেটা মনে হয় যে ওয়ার্ডিংটা এখানে আসলে একটু ক্লিয়ারলি বোঝা উচিত। যে হচ্ছে, আচ্ছা এখানে আমার মনে হয় ইংলিশ কোশ্চেনটা একটু ভেরিফাই, আচ্ছা বাংলা কোশ্চেনটা ঠিক আছে, দুইটি তো বিন্দু বাংলা বিসি পাওয়া কোশ্চেনে যাবে, বলছে হচ্ছে বিসিটা দেখো, বিসি এস সেটের এলিমেন্ট হইতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? স্যার তো ইংলিশ এখানে কোশ্চেনে আমি স্যার এখানে আমি সার্কেল বলো, ধরে করছিলাম। স্যার এখানে ইয়াতে আমি তো বলা সার্কেল সার্কেল ধরে হইলে তো এস করছিলাম। ইনফিনিট হয়ে গেল, সার্কেল হইলে এস কি জিনিস, ইনফিনিট হয়ে গেল। বাট সার্কেলে আমার কতগুলো অ্যান্সার পয়েন্ট আছে? 7-ই আসছিল। বাট আমার 7 অ্যান্সার আসছিল, মানে ক্লোজ টু দ্যাট পয়েন্ট করে, পয়েন্ট আসছিল অনেকগুলো, পরে 7 অলমোস্ট আসছে, মানে দেখো একদম ডিস্টিংক্ট একটা তোমার ডিফারেন্ট হয়েছে। তুমি হয়তো সার্কেলটাকে বেজ লাইন ধরে নিচ্ছো, যে সার্কেলের উপরে ডিফারেন্ট পয়েন্ট আমরা ডিফাইন করতেছি। তো সার্কেলের উপরে যদি আমি 7টা পয়েন্ট ডিফাইন করি, সেটা অটোমেটিক্যালি কিন্তু হেপ্টাগন হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। হুম। স্যার ইংলিশের কোশ্চেনে তো বলা আছে যে ফর এভরি পয়েন্ট এ ইন এস দেয়ার এক্সিস্ট পয়েন্টস বি সি ইন এস। তো বি সি কেও তো এস এর ভিতরে থাকতে হবে। Yes, sir. তাহলে এখানে আসলে ইন না দিয়ে অ্যালং দেওয়া উচিত, কি বলো? তাহলে কি হবে, অথবা অ্যামাং এস। বাংলা কোশ্চেনটা ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে, দুইটি বিন্দু বিসি পাওয়া যাবে, এটা ঠিক আছে। কিন্তু ইংলিশে আমার মনে হয় এখানে ইন দেয়াটা একটু ভুল ট্র্যাকে নিয়ে যাচ্ছে, তাই না? তো বাংলাতেও মনে হয় একটু চেঞ্জ করতে হবে। না, বাংলাটা ঠিক আছে। দেখো, যেখানে প্রতি বিন্দু, এই যে এস সসীম সংখ্যক বিন্দু সংবদ্ধ একটি সেট, যেখানে যেখানে প্রতি বিন্দু এ, মানে এ হচ্ছে এস এর অংশ, অন্য দুইটি বিন্দু বিসি পাওয়া যাবে। বিসি যে এস এর এলিমেন্ট, এই রিলেটেড কিছু কিন্তু বাংলাটায় বলা নেই। তো আমার মনে হয় বাংলাটা ঠিক আছে, কিন্তু ইংলিশের এইখানে ইন দেওয়া উচিত হবে না, কারণ এই বিসি তো আমাদের এস এই সেটের এলিমেন্ট না, ঠিক আছে? আচ্ছা আমি যদি নর্মালি এই প্রুফটা না করে যদি 7 দিয়ে দেই তাহলে কি আনসার দিবে, মানে ফুল নাম্বার ঠিক দিবে? আছে, ম্যাথ ঠিক আছে, ম্যাথ ঠিক আছে, জাস্ট রিজনিংটা বুঝাচ্ছি তোমাদের, যে কেন এই জিনিসটা কাজ করে। এই যে ও আচ্ছা, দেখো, হোয়াট ইজ দ্য স্মলেস্ট পসিবল নাম্বার অফ দ্য পয়েন্টস ইজ, খেয়াল করো, আমরা যদি এখানে n ইকুয়ালস টু 8 দেই, তাহলেও কিন্তু জিনিসটা পসিবল, তাই না? 8 দিলেও কিন্তু পসিবল, কারণ অ্যাঙ্গেলটা আমাদের 125-এর থেকে বড়, সমান অথবা বড় হইলেই হবে প্রত্যেকটা অ্যাঙ্গেল, বুঝতে পারছো? তো n ইকুয়ালস টু 8 দিলেও হবে, কিন্তু n ইকুয়াল টু 7 হচ্ছে আমাদের স্মলেস্ট ভ্যালু, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আর সেভেনের জি ভাই। যদি নিচে, 7-এ সেভেনের সেভেন ভ্যালুর যদি নিচে যাই, ফর এক্সাম্পল 6543 এরকম। দেখো তো 6 দিয়ে হয় কিনা, দেখি আমি, দেখো 6 দিয়ে আমি করার মানে চেষ্টা করি। সিক্স ওগুলোর দিয়ে জন্য তো হবে না, পসিবলই বের না। হয়ে যাবে, বের হয়ে যাবে। দেখো, এটা 125 দিলাম, 125 দিলাম, 125, 125, 125, 5 × 125 কত? 575। এই হেক্সাগোনের টোটাল অ্যাঙ্গেল কত? 720। 720। গুণফল 28. করছি, 5 × 2 = 625, 625 টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 720। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 720 - 625 = 95 ডিগ্রি। এটা কিন্তু আমরা করতে পারতেছি না 125, বুঝতে পারছো? সো হেক্সাগন অবশ্যই হবে না, হেক্সাগন না হইলে অবশ্যই আমাদের পেন্টাগনও হবে না, কোয়াড্রিলেটারালও আচ্ছা হবে না, বুঝতে যদি পারছো? তো আমাদের বি n আর = সি 7 কে হচ্ছে যদি, অ্যান্সার। স্যার যদি বি বিআরসি আর কে, সি কে এর লিমিট না হইতে হয় তাহলে বি পয়েন্টটা বাইরে আসলে সমস্যাটা কোথায়? এইটাই আমার মানে মনে হয় এই ম্যাথের এইটাই জিনিস, যে বিসিটা হচ্ছে আমাদের ইনক্লুডেড থাকতে হবে, মানে ভিতরে থাকতে হবে। এই যে দেখো,
উম, এইখানে আমার মনে হয় ওয়ার্ডিংটা এইভাবে চেঞ্জ করা উচিত। আসলে কোশ্চেন বানানোর সময় আমি যে চিন্তাটা করছিলাম সেইভাবে ওয়ার্ডিংটা করতে পারি নাই। স্যার যদি হুম। ইনক্লুডেড হয় তাহলে এই এইচ জি এর ভিতরে বি এটা কিভাবে হয়, আর যদি ইনক্লুডেড না হয় তাহলে 6 দিয়ে কেন হবে না? এইটার আসলে আমার মনে হয় ওয়ার্ডিংটা একটু বেটার করা উচিত। কি কি বলা যায় এখানে, বলো দেখি, বলো তো। মানে স্যার দুইটার জন্যই তো কোনোটাই আমি পারতেছি না, মানে ইন বললেও সমস্যা হইতেছে, আর যদি আমি ইন না বলি তাহলে আমি আর ছোট ভ্যালু পাবো। হুম, হুম, বুঝতে পারছি তোমার পয়েন্টটা, আমি বুঝতে পারছি। মানে এইখানে আমি যেই সেন্সে কোশ্চেনটা করছি সেটা হচ্ছে আমাদের বি পয়েন্টটা জি এইচ যে রেখা সেটার উপরে থাকতে পারে, সেটের যে পয়েন্টগুলো আছে সেই রেখার উপর থাকতে পারে, এইভাবে। ঠিক আছে, যাই হোক, আমার কাছে মনে হয় যে এই কোশ্চেনটা আরো ওয়ার্ডিং বেটার করা উচিত। একদম পুরোপুরি কমপ্লিট হয় নাই ওয়ার্ডিংটা। আচ্ছা, এইটা আমি যে সেন্সে কোশ্চেনটা করছিলাম, তোমরা দেখি আরো ইজিলি জিনিসটা সলভ করে ফেলছো। ঠিক আছে, তোমরা দেখলাম যে ইয়ে দিয়ে করছো, যে কি বলে, মিনিমাম একটা ফর দেখাইছো হইতে যে হবে। হচ্ছে, দেখো, এটা বলতেছো হচ্ছে এটা তো কারো অনেক কাছে। ইজি স্যার তো 10 মার্কের জন্য। হ্যাঁ, এইটা আমি ইনক্লুশন একদম ইজি। এক্সক্লুশন দিয়ে করছি, এই জন্য আমার আমার ম্যাথটা বড় হয়ে গেছে। কিন্তু তোমরা দেখলাম যে অনেক মানে ইজিলি করে ফেলছো, আমি অত সহজে করি নাই আর কি, আমি আর একটু ঘুরে পেঁচায় ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে করছি। তোমরা দেখলাম একেবারে সহজে ভাই করে ফেলছো। ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে একটু পেঁচানো হয়ে যায়। মানে ওই তো আমি পেঁচানোটাই আমি করছি, এই জন্যই এটা তো 6 নাম্বারে দিছি, 10 মার্ক দিছি। মানে আমি যখন এটা সলভ করার চেষ্টা করতেছি তখন আসলে জটিল ভাবেই করছি, এই জন্য মার্কস বেশি হয়ে গেছে। এটা এটা একেবারেই ইজি, দেখি ইজি সলিউশনটাই আগে দেখাই, ইজিটাই দেখাই। দেখি। উম, একটু ওয়েট। আচ্ছা, পাচ্ছি না, হোক দেখ, শুরু করি। বলতেছে হচ্ছে কত ভাবে এটা হইতে পারে। 3 চিলড্রেনদের মাঝে দিতে হবে 10টা আইডেন্টিক্যাল। এখন একজনকে কয়টার বেশি দেয়া যাবে না, খেয়াল করো। আমার কি বলছি, নো চাইল্ড ক্যান রিসিভ মোর দেন 4, মোর দেন 4 কাউকেই দেয়া যাবে না। এখন একটা জিনিস আমি চিন্তা করি, আমি যদি সবাইকে 3টা দিতে চাই, এটা কি পসিবল কিনা? না, পসিবল না, একজনকে 4টা দিতে হবে। পসিবল, নো ওয়ান গেটস 4। তাহলে সবাই যদি 3টা করে পায়, 3 + 3 + 3 হচ্ছে 9, যেটা লেস দ্যান 10, সো এটা কিন্তু পসিবল না। সো কেউ না কেউ 4টা পাবে, অ্যাট লিস্ট ওয়ান অফ দেম উইল গেট 4। ঠিক আছে, অ্যাট লিস্ট একজন হচ্ছে 4টা পাইলো। এখন বাকি আছে কয়টা? 6টা। বাকি আছে 10 - 4 = 6। এখন এই 6টা আমরা দিতে হবে, এই যে খেয়াল করো, 6টা দিতে হবে। এবং কি করা যাবে না, বাকি যে দুইজন আছে, একজন তো 4টা পেয়েই গেছে। এই 6টা আমরা কত ভাবে দিতে পারবো, 2 ভাবে দিতে পারবো, 3 3-এ দিতে পারবো, অথবা 4 2-এ দিতে 4 চার পারবো। দুই 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 দিতে চার পারবো। এইটা কত ভাবে পসিবল? 3 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল = 3 ভাবে। এইটা কত ভাবে পসিবল? 3 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল = 3 ভাবে। টোটাল হচ্ছে 3 + 3 = 6। ঠিক আছে, এই খুবই সহজ ইকুয়েশন, খুবই সহজ সলিউশন। ঠিক আছে, একেবারে ইজি। আমার কাছে মনে হয় যে এটা বেশি ইজি হয়ে গেছে, এটাতে এত নাম্বার দেওয়া উচিত হয় নাই। ঠিক আছে, আচ্ছা, এটা বুঝো নাই কেউ আছো? হ্যাঁ, খুবই ইজি না, কিন্তু। এখানে কি সবার চকলেটের প্রতি 10ই হতে হবে, 10-এর কম হতে হবে? বেশি নাই। মানে সবার যতগুলো চকলেট দেওয়া হবে ওখান থেকে যোগ করে 10ই হতে হবে, 10-এর কম হবে না, 9 বা হ্যাঁ, 8 10ই এরকম? হইতে হবে, দেখো বলেই দিছে। 10টি অভিন্ন চক্রে ভাগ করে দিতে হবে, 10টাই ভাগ করে দিতে বলছে।
ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে তো ইংলিশ কোশ্চেনে একটু মানে সুন্দর করে বলা ছিল যে ইউ হ্যাভ 10 আইডেন্টিক্যাল ক্যান্ডি সো গিভ টু লেখা, এটা ডিস্ট্রিবিউট হলে সবচেয়ে বেশি ভালো হতো। একই একই কথা, ভাগ করে দিতে হবে, গিফট একই কথা, গিফট টু ডিস্ট্রিবিউট। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে আমার মনে হয় যে এইবারের সব থেকে ভাইয়া ইন্টারেস্টিং 6 কোশ্চেন। নাম্বারটা ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে কি দেখাবেন? এটা অনেক ইন্টারেস্টিং টাফ। এক্সপ্রেশন দিয়ে দেখাবো, একটু একটু জটিল হয়, তবুও আমার মনে হয় দেখাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে এবং একটা প্র্যাকটিস হয়ে যাবে। দেখাই দিই, তাই না? দেখো, জি ফার্স্টেই বলতেছি যে হচ্ছে আমাদের কতগুলো টোটাল ওয়েস আছে, টোটাল ওয়েস কতগুলো। নর্মাল স্ট্যান্ডার্ড বার, এন ইকুয়ালস টু 10, কে ইকুয়ালস টু 3, তাই না? 10টা চকলেট 3 জনের মাঝে ভাগ করে দিতে হবে, তাহলে কত হবে পসিবল? 10 + 3 - 1 C, 3 - 1 অর্থাৎ কত? 12C2, 66 ওয়েস, তাহলে 12 × 11 / 2, 66 হচ্ছে আমাদের টোটাল। ঠিক আছে। হুম, এখন কি করব দেখো, এখন আমাদের বের করতে হবে যে হচ্ছে আচ্ছা দেখি কেস 1, কেস 1, কেস 1-এ কি বলতেছি? ওয়ান চাইল্ড ভায়োলেটস দ্য রুল। রুল হচ্ছে কেউ একটার বেশি, চারটার বেশি পাবে না। যদি একজন ভায়োলেট করে তাহলে কি হবে? ওয়ান চাইল্ড হ্যাজ অ্যাট লিস্ট কয়টা? 5টা। তাহলে এক্সট্রা কয়টা আছে? একজনকে যদি ভায়োলেট করতে হয়, আমার কাছে ডিস্ট্রিবিউট করার মতো কয়টা আছে? 5টা। উই হ্যাভ টু ডিস্ট্রিবিউট 5। তাহলে এই 5টা 3 জনের মাঝে কত ভাবে ভাগ করা যাবে? 5 + 3 - 1 C, 3 - 1 অর্থাৎ কত? 7C2। ঠিক আছে, এটা কত হয়? 21। এখন খেয়াল করো, এই ওয়ান চাইল্ডটা কে হবে? এটা কত ভাবে চুজ করা পসিবল? 3 ভাবে। 3 ভাবে। রুলটা কে ভাঙতেছে? এটা 3 ভাবে চুজ করা পসিবল না, জি যেহেতু ভাইয়া। 3টা চাইল্ড আছে। ও সো ফাইনালি কিন্তু হুম এটা হুম 3 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তো 3 দিয়ে গুণ হবে, এটা হয়ে যাবে 63। ঠিক আছে, আচ্ছা, এটা কি আসছে দেখো তো, ওয়ান চাইল্ড ভায়োলেটস, এটাকে সামেশন অফ n1 বলা যায়। তারপর কেস 2, কেস 2, টু চাইল্ড ভায়োলেটস। একজন দেখলাম ইয়ে দিয়ে করছে, ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে করছে, ঠিক হয়েছে। টু চাইল্ড যদি ভায়োলেট করে তাহলে 5 + 5, 10টা ইউজ হয়ে গেছে না? হ্যাঁ, তো বাকি আর কয়টা আছে? শূন্যটা। তো ডিস্ট্রিবিউট করার ওয়ে কয়টা? একটা, তাই না? এখানে আর কোনো কিছু নাই চুজ করার, তাই না? বুঝতে পারছো? দুইজনই যদি ভায়োলেট করে, 5 × 5 = 10টা তো আমরা দিয়েই ফেললাম। তাহলে আর কোনো ওয়ে আছে এদের সাজানোর? না ভাইয়া। সাজানোর কিন্তু আর কোনো ওয়ে নাই, কিন্তু চুজ করার ওয়ে আছে। কোন দুইজন ভায়োলেট করবে এটা আমরা চুজ করতে পারবো না? 3C2। কত ভাবে? 3C2 = 3 ওয়েস। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সামেশন অফ, কি হইল, এটা হচ্ছে আমাদের সামেশন অফ n1 n2, মানে দুইজন ভায়োলেট করছে। ঠিক আছে, আর কেস 3, 3 চাইল্ড ভায়োলেটস, এটা কি পসিবল? আমার কাছে তো না ভাইয়া 15টা চকলেটই নাই, সো এটা 0 ওয়েস। ঠিক আছে, তো সামেশন অফ n1 n2 n3 কত হবে? 0 হবে। এটা আসছে 3, এটা আসছে 63। তাহলে আমাদের ইনক্লুশন এক্সক্লুশন কি বলে? এস ইকুয়ালস টু কি? সামেশন অফ n1 মাইনাস সামেশন অফ n1 n2 প্লাস সামেশন অফ n1 n2 n3, এরকম না? তাহলে কি হবে? 63, সামেশন n1 আসছে 63 মাইনাস 3 + 0, তো 60 ওয়েসে আমাদের রুল ব্রেক করা পসিবল। আমাদের টোটাল ওয়েস কয়টা? 66, যার মধ্যে 60তে রুল ব্রেক হবে।
টোটাল রুল ব্রেক। তাহলে ভ্যালিড ওয়েজ কয়টা? ভ্যালিড ওয়েজ হচ্ছে ছয়টা। 56 - 60 = 6। ঠিক আছে, আমি এইটা করছিলাম আসলে শুরুতে, এই জন্য এটা এত পরে দিছি আর হচ্ছে 10 নাম্বার দিছি। ঠিক আছে, এটার যে আরো ইজিয়ার মেথড আছে আমার মাথায় ছিল না, পরে দেখি তোমরা ইজিয়ার মেথডে করে ফেলছো অনেকেই। ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এইটা আমার মনে হয় যে বেস্ট, আমার কাছে মনে হয়েছে যে এই কোশ্চেনের বেস্ট ম্যাথ এইটা। আহ, এটা তো মনে এইটা হয় গুডম্যানস ট্রাই করো থিওরাম। নাই, এটা ট্রাই করো নাই বেশিরভাগ। ইয়েস স্যার। ঠিক আছে, একটু স্যার কেউ সময় কি দিতা, এটা সলভ মানে করছে? অ্যাটলিস্ট কিছু লিখতা। হ্যাঁ, সলভ করছে দুইজন, তিনজন পারছে এটা। স্যার বাংলা কোয়েশ্চেনে কিছু জায়গায় সংখ্যা এদিক সেদিক হয়েছিল। পরে তো এটা চেঞ্জ করে দিছি গ্রুপে, এই জন্য যারা ওই দেখো ভুল ভুল যে ভ্যালু ছিল সেইগুলো দিয়েও কেউ যদি সঠিক দিকে আগায়, তাকেও আমি একজনকে নাম্বার দিছি, যে এখানে এই যে 22 26 নিয়ে কাজ করছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, আহ আমার হচ্ছে এখানে কিন্তু কি বলে, নাম্বার যদি ডিফারেন্ট থাকতো, এখানে যদি 26 26 এবং 28 কেন আছে, 26 এবং যদি 27 থাকতো, এটা মেক সেন্স করতো না কেন? একটা বাকি থাকতো। একটা বাকি থাকে কারণ কি, 55টা ভার্টিসেস আছে, 55টা শীর্ষ আছে। 55 শীর্ষে আমাদের ডিগ্রি কত হবে সবগুলো যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে? অবশ্যই 54 হবে, তাই না? সবাই যদি একে অপরের সাথে কানেক্টেড থাকে, ডিগ্রি 54 হবে না? হ্যাঁ। তাহলে অবশ্যই আমাদের এই যে দুইটা জিনিস আছে এটা যোগ করে অবশ্যই 54 আসতে হবে। ঠিক আছে, এই যে দেখো 54 হয়েছে না, 26 + 28 হচ্ছে 54, তার মানে ঠিক আছে। ঠিক আছে, বলেই দিছে যে 26 এবং 28 যখন কানেক্টেড, যেহেতু এটা 54 আসছে, তার মানে কি, তার মানে হচ্ছে সবাই একে অপরের সাথে কানেক্টেড। ঠিক আছে, 54 আসছে মানে কি, সবাই একে অপরের সাথে কানেক্টেড। এখন বলতেছে, খেয়াল করো কি হচ্ছে এখানে, আমি একটা পি এর ভ্যালু কম দিয়ে ট্রাই একটু দেখাই। ধরো সাপোজ পি এর ভ্যালু 6, সাপোজ পি এর ভ্যালু 6, এখানে p = 6 এর জন্য আমি দেখাচ্ছি। ঠিক আছে, এখন বলতেছে কি, 55 vertices either red or blue in such a way that every vertex is endpoint of 26 red and 28 blue। এখানে সাপোজ আমি বললাম যে রেড হচ্ছে 2, আর হচ্ছে আহ, আর কি আছে, ব্লু, ব্লু হচ্ছে ধরো 4, তাহলে রেড হচ্ছে এই যে একটা, দুইটা, আর ব্লু হচ্ছে 1 2 3। আচ্ছা, এটা তো একটা কম হবে, ব্লু হচ্ছে 3, দেখি ব্লু হচ্ছে 3, আর এই পয়েন্টের জন্য মিললো, এই পয়েন্টে দেখি হয় কিনা, A B C D E F। ঠিক আছে, আচ্ছা ব্লুতে এই বি পয়েন্টে কি হবে, বি এ একটা রেড অলরেডি আছে, সো আর একটা রেড দেই, আর বাকিগুলো এই দিক দেখি। আচ্ছা, আমার মনে হচ্ছে এইভাবে করলে সমস্যা হবে, একটা অল্টারনেট করি। এইটা দেই হচ্ছে এইটা, আর এই যে একটা, এইখানে একটা, এই যে এটা দেই। আচ্ছা, এখন দেখো বি পয়েন্টে দুইটা রেড আছে আর তিনটা ব্লু আছে। ঠিক আছে, আচ্ছা সি পয়েন্টে কি আছে, সি পয়েন্টে দুইটা ব্লু আছে, দুইটা ব্লু আছে, তাহলে একটা ব্লু দেই, একটা রেড দেই। এটা যদি ব্লু হয়, এইটা রেড হইলো। ঠিক আছে, আচ্ছা ডি পয়েন্টে কি আছে, ডি পয়েন্টে মানে সি পয়েন্টে আর একটা দুইটা রেড ব্লু লাগবে না? আছে, সি পয়েন্টে আরেকটা রেড লাগবে। আচ্ছা হ্যাঁ, আরেকটা রেড লাগবে, এই যে এটা আরেকটা রেড, এই যে। আচ্ছা ডি পয়েন্টে কি, ডি পয়েন্টে একটা রেড আছে, তাহলে ডি পয়েন্টে আর একটা রেড লাগবে। হুম, এইটা রেড দেই, আর এইটা ব্লু দেই, এই যে মিলে গেছে দেখো। ডি পয়েন্টে তিনটা ব্লু, দুইটা রেড, ই পয়েন্টেও দুইটা রেড, আর হচ্ছে তিনটা ব্লু, দেখো মিলে গেছে না? সব পয়েন্টে হচ্ছে আমাদের দুইটা করে রেড আছে আর তিনটা করে ব্লু আছে। ঠিক আছে, আমি সুন্দর করে সাজায় ফেললাম এটাকে। এখন বলতেছে এখানে র্যান্ডমলি আমরা ত্রিভুজ নিতে পারি, র্যান্ডমলি ত্রিভুজ নিতে পারি। দেখো এখানে যদি র্যান্ডমলি একটা ত্রিভুজ নেই, দেখো একটা জিনিস এখানে মনে রাখো, এইটা কিন্তু কোনো ভ্যালিড ত্রিভুজ না। কেন? এই পয়েন্টগুলো কিন্তু আমাদের
পলিগনের পয়েন্টই না। ভার্টেক্স না। এই যে এই পয়েন্টগুলো তো পলিগনের পয়েন্টই না, সো পলিগনের যে কোনো পয়েন্ট যদি নেই, ধরো বিইএফ পয়েন্টটা নিলাম, এই বিইএফ পয়েন্টের তিনটা সাইডই একই কালার না? হুম, জি ভাই। তাহলে আমি বলতেছি এই বিইএফ পয়েন্টের তিনটা সাইড যেহেতু একই কালার, এই এই একটা হচ্ছে কি মনোক্রমিক ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে সব বাহু একই রঙের। এখন বলতেছি র্যান্ডমলি যদি একটা ট্রায়াঙ্গেল নেই, সেটা মনোক্রমিক হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, এখানে কিন্তু ডাইক্রমিকও হবে, দেখো। এই যেমন হচ্ছে এই যে বিডিই, এটা একটা ডাইক্রমিক, মানে দুইটা লাল আর একটা নীল। ঠিক আছে, আচ্ছা এটা তো 6 এর জন্য। এখন আমার কথা হচ্ছে যদি পি ইকুয়াল টু 55 হয় তাহলে কি হবে, একটু বোঝার চেষ্টা করি, আমি একটু দেখাই, খেয়াল করো। যে কোনো বাইক্রমিক ট্রায়াঙ্গেলের জন্য, বুঝো, যে কোনো বাইক্রমিক ট্রায়াঙ্গেল অর্থাৎ যে এখানে দুইটা কালারের জিনিস আছে, যে কোনো একটা বাইক্রমিক ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কাজ শুরু করি। সাপোজ আমরা এই বিইডি সাপোজ হচ্ছে একটা বাইক্রমিক ট্রায়াঙ্গেল। ঠিক আছে, বিইডি হচ্ছে বাইক্রমিক ট্রায়াঙ্গেল। এইটার জন্য কি হবে, এটার জন্য কি হবে, যে কোনো একটা পয়েন্টের কথা চিন্তা করো, যে কোনো একটা পয়েন্টের কথা চিন্তা করো। ধরো এই এ পয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি, সাপোজ এ পয়েন্ট নিয়ে সাপোজ আমরা কাজ করতেছি। এখন এ পয়েন্ট থেকে যদি আমার বাইক্রমিক অর্থাৎ দুইটা কালারই লাগে, এ পয়েন্টের পর দুইটা কালারই লাগবে, ঠিক আছে, তাহলে এই জিনিসটা কত ভাবে পসিবল? এখানে রেড আছে দুইটা অপশন, ব্লু আছে তিনটা অপশন। প্রথমে দুইটা অপশন আছে রেড, পরে তিনটা হচ্ছে ব্লু। যে কোনো একটা চুজ করবো রেড থেকে, যে কোনো একটা চুজ করবো ব্লু থেকে, তাহলে এ এর জন্য আমার 6টা অপশন, তাই না? একটা ব্লু একটা রেড চুজ করার। জি হুম, ভাইয়া। তাহলে টোটাল কত ভাবে আমাদের এখানে তাহলে কতগুলো বাইক্রোমাটিক ট্রায়াঙ্গেল হবে? দেখো এ এর জন্য যদি 6টা হয়, টোটাল স্যার কয়টা এর আমাদের জন্য এখানে পয়েন্ট আছে? স্যার এর জন্য 6টা কেন আরেকবার একটু বলেন। দেখো এ পয়েন্টটা আমরা ফিক্স ধরে ফেলছি, এ পয়েন্টটা ফিক্স ধরে ফেলছি। এখন এখন হচ্ছে আমি একটা রেড পয়েন্ট নিব, রেড পয়েন্ট নিব, রেড পয়েন্টের জন্য আমার অপশন কয়টা? রেড বাহুর জন্য আমার অপশন কয়টা? দুইটা। রেড পয়েন্ট না তো, রেড বাহু, দুইটা অপশন, এই জন্য দুই অপশন। এরপর একটা ব্লু নিব, ব্লু এর জন্য আমাদের অপশন কয়টা? তিনটা। তিনটা, এই জন্য তিন নিছি। ঠিক আছে, 2 × 3 হচ্ছে 6। সো আমাদের এ যদি ফিক্স করে নেই, এখন 6 ভাবে আমরা কি করতে পারি, দুইটা ডাইক্রোমাটিক বাহু নিতে পারি, একটা ব্লু দিব একটা রেড দিব। ঠিক আছে, আচ্ছা এটা যদি বেশি ঝামেলা মনে হয় একটু দেখো, একটু আমি দেখায় দিই এটা 6 ভাবে ভাবে কি কি সেটা আমি দেখায় দিই। দেখো এখানে রেড বাহু কি কি আছে, রেড আছে হচ্ছে এ বি আর হচ্ছে এ এফ আছে। ঠিক আছে, আর ব্লু কি কি আছে, ব্লু আছে হচ্ছে এসি আছে, এডি আছে, আর হচ্ছে এই আছে। এখন আমি একটা রেড নিব একটা ব্লু নিব, কত ভাবে নেওয়া পসিবল? এ বি এসি, এ বি এডি, এ বি এই, আরেকটা হচ্ছে এফ এসি, এফ এডি, এফ এই। মিলছে 6 ভাবে? বুঝতে পারছো? হুম, 6 ভাবে কিভাবে হইলো? আচ্ছা এখন জি স্যার। এ পয়েন্ট থেকে যদি 6 ভাবে আমরা চুজ করতে পারি, বাকি সব পয়েন্ট মিলায় যদি হিসাব করি, বুঝো বাকি, তাহলে এ পয়েন্টে কয়টা ট্রায়াঙ্গেল হইলো বাইক্রোমাটিক? বুঝো, 6টা। একটা ট্রায়াঙ্গেলের জন্য কিন্তু আমাদের দুইটা বাহু লাগবে। তাহলে টোটাল বাহু টোটাল ট্রায়াঙ্গেল কয়টা হইলো? আমাদের টোটাল ট্রায়াঙ্গেল হবে হচ্ছে 6 × কয়টা আছে আমাদের এখানে, কয়টা পয়েন্ট থেকে এই জিনিসটা করা পসিবল? 6টা। 6 × 6 ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2 কেন হচ্ছে? কারণ ডিভাইড একই বাই টু সিলেকশন কেন আমি হচ্ছে? আরেকটা পয়েন্ট থেকে করতে পারবো। একই সিলেকশন আমি আরেকটা পয়েন্ট থেকে করতে পারবো। বুঝতে পারছো? তাহলে সেম পুরো ম্যাথটা এখন আমরা এই যে 55 এর জন্য করব। দেখো পুরো ম্যাথটা এখন আমরা 55 এর জন্য করব, কিন্তু এতক্ষণ এটা যা করছি ডায়াক্রোমাটিক না। স্যাম্পল হিসেবে তোমাদেরকে দেখাইছি। এখন আমাদের অ্যাকচুয়াল ম্যাথ শুরু, খেয়াল করো। ফার্স্টে আমরা চিন্তা করব যে টোটাল কিন্তু আছে এটা আমরা 22, ডায়াক্রোমাটিকের জন্য 55। করলাম না। ডাইক্রোমাটিক করলাম। আচ্ছা ভাইয়া, আমাদের প্রবাবিলিটি না আমাদের তো বের করার কথা। মনোক্রমিক লাগবে। মনোক্রমিক না হওয়ার সম্ভাবনা, আচ্ছা ভাইয়া, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে প্রবাবিলিটি পারছি। না। ইট উইল নট বি। হ্যাঁ বলো।
প্রবাবিলিটি না বের করতে হবে? তাহলে তো হ্যাঁ, টোটাল প্রবাবিলিটি কতগুলো তো বের ট্রায়াঙ্গেল? করতেছি। তো এটার হবে আনসার চলবো, কি সমস্যা নেই। পার্সেন্টেজে আসবে? হ্যাঁ, পার্সেন্টেজে আসবে, এটা একদম অ্যাকুরেটলি আসবে এমনও না। তোমরা যদি ফ্র্যাকশনে রেখে দাও তাও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা দেখো, বুঝো, সলিউশনটা খুবই ছোট, সলিউশন বেশি বড় না, এটা বোঝাটা হচ্ছে মেইন জিনিস। 55 ভার্টিসেস আছে, তার মধ্যে আবার সাইডস আছে কি কি, 26 এজেস হচ্ছে কি, 26 এজেস হচ্ছে কি, 26টা রেড। তাহলে 26 এজেস হচ্ছে রেড, আর 28 এজেস হচ্ছে কি, ব্লু। ওকে। এখন বাইক্রোমাটিক কি হবে, অথবা ডাইক্রোমাটিক, ডাইক্রোমাটিক কতগুলো হবে? টোটাল ডাইক্রোমাটিক হবে হচ্ছে একটা পয়েন্টের জন্য আমাদের অপশন হচ্ছে 26 × 28, তাই না? রেড অপশন 26, ব্লু অপশন 28, তাহলে টোটাল হবে হচ্ছে ইনটু ভার্টিসেস যেহেতু 55টা, 55/2। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ডাইক্রোমাটিক। ঠিক আছে। আর একেবারে টোটাল ট্রায়াঙ্গেল কত? টোটাল ট্রায়াঙ্গেল, আচ্ছা 55 ডাইক্রোমাটিক C3। ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ডাইক্রোমাটিক ট্রায়াঙ্গেল। আর টোটাল ট্রায়াঙ্গেল একেবারেই সিম্পল না, 55 C3, 55টা পয়েন্ট আছে। 55 পয়েন্টস এর মধ্যে 3টা পয়েন্ট আমাদেরকে চুজ করতে হবে, যাদেরকে দ্বারা আমরা একটা কি বের করব, ট্রায়াঙ্গেল বের করব। ঠিক আছে, সো এটা হবে হচ্ছে 55 C3, 55 × 54 × 53 ডিভাইড বাই 3 × 2 × 1। ঠিক আছে, তাহলে আমাদের প্রবাবিলিটি, দেখো, প্রবাবিলিটি অফ নট গেটিং মনোক্রোমাটিক মানে কি, প্রবাবিলিটি অফ গেটিং ডাইক্রোমাটিক। ঠিক আছে, এটা এটা নিয়ে কারো ডাউট আছে? তাহলে প্রবাবিলিটি পি অফ ডাইক্রোমাটিক ইকুয়ালস টু কি হবে, ডাইক্রোমাটিক উপরে হবে 26 × 28 × 55/2 ডিভাইডেড বাই 55 × 54 × 53 ডিভাইড বাই 6। তাহলে এটা কি হয় দেখো, কাটাকাটি করে একটু ছোট হবে। 6 উপরে যাবে, 55 × 54 × 53, 55 55 কাটা 2, আর এখানে কাটা 3 আসবে। 3 কোথাও কাটা যায়? হ্যাঁ, 3 কাটা যায়, 3 3 একে 3, 18, আরো কাটাকাটি করা যায় দেখো, কাটাকাটি আরো করা গেলে এটা হবে 9, এটা হবে হচ্ছে 14, আরো কাটা যায় না, আর কাটা যায় না। তাহলে এই উপরে থাকতেছে 26 × 14 ডিভাইডেড বাই 9 × 53। ঠিক আছে, তো এইভাবে যদি রেখে দাও কোনো সমস্যা নাই। আর যদি কেউ পার্সেন্টেজে করো, এটা আসবে 76.13%। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ডাইক্রোমাটিকের ক্ষেত্রে ডিভাইডেড বাই 2 এর বিষয়টা একটু বোঝায় দেন আর। আচ্ছা, মানে এই পর্যন্ত ঠিক আছে, কেন 2 দিয়ে কেন ভাগ করলাম, এটাই তো। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা দেখো, আমরা এ বি এসি, খেয়াল করো, এ পয়েন্ট থেকে এ বি এসি তে আসলাম। এ পয়েন্টটা ফিক্স ধরে একবার এবি পাইছি, বি পয়েন্টটা ফিক্স ধরে আরেকবার এবি পাবো না? জি ভাইয়া, বুঝতে পারিনি। দেখো, এ বি নিয়ে শুধু চিন্তা করো, শুধু এবি সাইডটার কথা চিন্তা করো, বুঝছো? এবি সাইডটার কথা শুধু চিন্তা করো। আমাদের কিন্তু কি চাচ্ছি, আমাদের চাচ্ছি দুইটা কালার ডিফারেন্ট হবে, যে এ পয়েন্ট থেকে যে দুইটা বাহু বের হয়েছে, সেই দুইটা বাহু ডিফারেন্ট কালারের হবে, এটা আমরা চাচ্ছি। ঠিক আছে। আচ্ছা এখন আমার কথা হচ্ছে, এ বি, আমরা এ থেকে একবার এবি কাউন্ট করতেছি, বি থেকে আবার এবি সাইডটা আবার আসবে না? জি ভাইয়া। এই যে এই ট্রায়াঙ্গেল, যে কোনো একটা ট্রায়াঙ্গেল ধরো, এই ট্রায়াঙ্গেলের আমরা হিসাবটা করতেছি, এইটা ডাইক্রোমাটিক আসছে, এ পয়েন্ট থেকে ক্যালকুলেট করে একবার এই ট্রায়াঙ্গেল আসবে, বি পয়েন্ট থেকে আবার আসবে না এই ট্রায়াঙ্গেলটা? জি ভাইয়া, সি সব পয়েন্ট থেকে ট্রায়াঙ্গেল তো কিন্তু আবার আসতে ডাবল পারে। কাউন্ট হচ্ছে না, সি থেকে ডিরেক্টলি এটা আসবে না, বুঝছো? আচ্ছা, আমার মনে হয় অত একটু পয়েন্ট ডিফারেন্ট চয়েস অ্যাঙ্গেল থেকে করতেছি আমি বুঝাই দুইটা, তাহলে। আমি দুইটা পয়েন্ট চয়েস করলে একটা অটোমেটিকলি চুজ হয়ে যাবে, এরকম আর কি। আচ্ছা, ওর ওর কথাটা মনে হয় যে বেটার বোঝা যাচ্ছে। মানে দুইটা সাইড আমরা চুজ এখানে করলে একটা একটা পয়েন্ট, অটোমেটিকলি চুজ হয়ে যাবে। হুম, তো বুঝতে আমি পারছো কি? সাইড হচ্ছে দুই পাশ থেকে চুজ করতে পারবো, এজন্য দুই দ্বারা ডিভাইড করবো। আমার মনে হয় ওর কথাটা বেটার বোঝার জন্য।
তাহমিদ অফিস যেটা বললো, ঠিক আছে। বুঝছে গেছে। আচ্ছা, দেখি এই কটা বাজে, 11:30 বাজে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হোক, সমস্যা নেই, লাস্ট ক্লাস একটু দেরি হলে সমস্যা নেই। আচ্ছা এটা একেবারেই খুব যে সহজ তা না, কিন্তু ডুয়েবল, খুব বেশি কঠিন দেয়নি। ঠিক আছে, প্রমাণ ভিত্তিক জ্যামিতি বানানো খুবই জটিল জিনিস, আমার মাথায় আসে না। এটা খুব স্যার বেশি। আপনি অ্যান্সারের লাস্ট লাইনটা একটু বুঝিয়ে দিবেন? লাস্ট লাইনটা এই যে এইটা, জি স্যার। এটা হচ্ছে দেখো, আমি বলি যে আমার কাছে একটা বক্স আছে যেখানে 10টা মুরগি আছে, 50টা হাঁস আছে, র্যান্ডমলি একটা বাচ্চা তুললে সেটা হাঁসের বাচ্চা হওয়ার সম্ভাবনা কত? 50 বাই টোটাল কয়টা আছে? 50/60, তাই না? তো এখানে আমাদের ডাইক্রোমাটিক ট্রায়াঙ্গেল আছে হচ্ছে এতগুলো, আর টোটাল ট্রায়াঙ্গেল আছে এতগুলো। সো র্যান্ডমলি একটা ট্রায়াঙ্গেল তুললে সেটা ডাইক্রোমাটিক হওয়ার পসিবিলিটি কি? এইটা ডিভাইড বাই এইটা, ঠিক আছে। বুঝতে পারছো বুঝছি? জি স্যার। আচ্ছা, দেখো, এটা করে দিই তাড়াতাড়ি। আচ্ছা, রেডিয়াস 1 টাচেস দ্য লাইন সিজি সিএইচ এন্ড দ্য রেগুলার হেক্সাগন ABCDEF, ফাইন্ড দ্য এরিয়া অফ ABCDEF। আচ্ছা, এখানে খুবই সহজভাবে চিন্তা করতে হবে, আমাদের এইটা স্পর্শক, এইটাও স্পর্শক, ঠিক আছে, এটাও স্পর্শক, এটাও স্পর্শক। আচ্ছা দেখো, সেন্টারটা ও দ্বারা ডিনোট করি, মনে করি সেন্টার হচ্ছে ও, ও হচ্ছে সেন্টার। আচ্ছা, এখন এইখানে আমাদের একটা খুবই দেখো, এইভাবে যদি চিন্তা করি, এই যে এইটা, আচ্ছা, এখন এইটা আমাদের একটা সি হচ্ছে স্পর্শক, আবার এইটাও স্পর্শক না, সিএইচ এটাও স্পর্শক না বৃত্তের সাথে, জি স্যার। সিই অ্যান্ড সিএইচ বোথ আর কি ট্যানজেন্টস, তাই না? বোথ আর ইয়েস। ট্যানজেন্টস। তাহলে এই সেন্টারে যে রেখাটা টানবো, এই কোণটা দুই ভাগে ভাগ হবে না? একইভাবে, একইভাবে আমাদের এই ডি পয়েন্ট থেকে চিন্তা করো, ডি, এটার নাম দেওয়া হচ্ছে জি, ডিজিও ট্যানজেন্ট, ডিএইচও ভাইয়া, ট্যানজেন্ট। তাহলে জি তো এই যে একবার নাম দেওয়া এই, হয়েছে, এটা একটু অন্য নাম দিই। আচ্ছা, জি দেওয়া হয়ে গেছে, তাহলে ধরো এম, ডিএমও ট্যানজেন্ট, ডিএইচও ট্যানজেন্ট। তাহলে এইখানে অবশ্যই এই কোণটাও দুই ভাগে ভাগ হয়ে যাবে না? হুম, বুঝতে ইয়েস পারছো? স্যার। আচ্ছা, এখন আমাদের হিসাব খুবই সহজ, যেহেতু এইটা একটা রেগুলার হেক্সাগন, এই কোণটা 120 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? ষাট 60 ডিগ্রি ডিগ্রি। তাহলে এইটা কত হবে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। এবং খেয়াল করো কি দেয়া আছে, দেয়া আছে হচ্ছে এই এই রেডিয়াসটা হচ্ছে 1 দেয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? ও ডি বের করতে পারি। দেখো ওডি, ওডি বের করা যাবে কেন? sin 30 ভাইয়া ইকুয়ালস টু, টু। লম্ব হচ্ছে 1 ডিভাইড বাই অতিভুজ হচ্ছে ডিও, তাহলে sin 30 হচ্ছে হাফ ইকুয়ালস টু 1/DO, তাহলে ডিও ইকুয়ালস টু 2। তার মানে আমরা কি পেয়ে গেলাম? আমরা এই যে রেগুলার হেক্সাগনের একটা সাইড পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আবার আর একটা জিনিস খেয়াল স্যার করো। ডিও আর রেগুলার হেক্সাগনের সাইডটা সমান হবে? হুম, স্যার আবার ট্যানজেন্ট টাকা বুঝলাম না, লাগবে ডিও আর, সমানের জন্য। স্যার স্যার ফিগার দেখে ডিও সমান 2। বুঝতেছি না স্যার। স্যার সমান হওয়ার আচ্ছা জন্য আচ্ছা আবার দেখো, ট্যানজেন্ট আঁকতে হবে, এইটা, এমনি বলা যাবে না। আচ্ছা সমান কেন সেটাও দেখাচ্ছি, দেখো এটা কেন সমান খেয়াল করো। ডিও সমান 2 পাইছি আমরা, ঠিক আছে। আচ্ছা, একটু দেখাই, ডিসি একটু ওয়েট, এইটা এইটা হচ্ছে আমরা পাইছি 2, তাহলে সেই অনুযায়ী দেখি এইটা যদি আঁকি, হুম। যদি কানেক্ট করি, একটু ওয়েট, এটা কেন হয় আমি বলতেছি। আচ্ছা দেখো, খুবই ইজি, এখানে কিভাবে দেখাই,
ভাইয়া আমরা যদি সিওটা কানেক্ট করি, সিও কানেক্ট করবো, আচ্ছা হ্যাঁ সিও কানেক্ট করলে হয়ে যায়। দেখো, গুড। সিওটা যদি কানেক্ট করি, এই কোণটা কত পাইছি? 15 ডিগ্রি, তাই না? ইয়েস স্যার। যেহেতু এইটা এইটা 30, দেখো এইটা 30, তার মানে এইটা কত হবে? পুরোটা 30 হলে অর্ধেক হবে 15। এটা 30 কেন? এই যে ট্রায়াঙ্গেলের এইটা 120 ডিগ্রি, আর আবার এটা এসিডি একটা আর আইসোসেলিস ডি ট্রায়াঙ্গেল। সমান আইসোসেলিস, তার মানে এই দুটো সমান হবে 30 ডিগ্রি, তার অর্ধেক হচ্ছে 15 ডিগ্রি। আবার এটা যদি 15 হয়, এই কোণটাও কিন্তু আমরা ক্যালকুলেট করে দেখি 15 আসবে। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেট করব? নিচেরটা হচ্ছে 60 ডিগ্রি, ওইটা বাইরের ওইটা হচ্ছে 150 ডিগ্রি, কোণ থেকে হচ্ছে 30 60 ডিগ্রি ডিগ্রি মাইনাস আর করে একশো দিব। বিশ ডিগ্রি আচ্ছা, তাহলে এইটাও আমাদের আসছে কত? পনেরো এইটাও আসছে ডিগ্রি হচ্ছে 15 ডিগ্রি। তাহলে কারণ সিডি যেহেতু হচ্ছে একশো দুইটাই পঞ্চাশ 15 ডিগ্রি, অবশ্যই সিডি আর ওডি সমান। তাহলে সিডি সমান ওডি সমান 2। ঠিক আছে, সিডি আর ওডি সমান হইলো 2 হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব? রেগুলার হেক্সাগনের সাইড পেয়ে গেছি, আমরা জাস্ট খুবই সহজ ভাবে এই অংশটা বের করব, তাহলেই হয়ে যাবে। এই অংশটা কি? এই যে দেখো, এ বি এফ ট্রায়াঙ্গেল আর সিডিই ট্রায়াঙ্গেল কিন্তু একই। তাহলে এই সিডিই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করি, তাহলেই হয়ে যাবে। সিই কত? সিই সিইটা বের করি। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, তাই না? আচ্ছা, সিই বের সিই করা কে যাবে, হ্যাঁ সিই বাইসেক্ট বের করব। করা যাবে। দেখো সি, এই যে এই যে দেখো, ডি থেকে যদি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখি, ঠিক আছে, তাহলে এটার নাম দিলেই হচ্ছে ধরো এম। আচ্ছা, এম একবার দিছি, এন দে, তাহলে সি এন। আর হচ্ছে আমরা আর কি জানি? সিডি মানে জানি। হচ্ছে তাহলে আমরা এটা পুরা হবে, রেগুলার হেক্সাগনের থেকে হচ্ছে এই ত্রিভুজটা বিয়োগ দিব। দেখো কস 30 হচ্ছে ভূমিবাহু ত্রিভুজ সিএন বাই অতিভুজ হচ্ছে সিডি। ঠিক আছে, তাহলে cos 30 হচ্ছে √3/2 ইকুয়ালস টু সিএন ডিভাইডেড বাই সিডি হচ্ছে 2। তাহলে সিএন ইকুয়ালস টু √3। তাহলে সিই কত হবে? 2CN, অর্থাৎ 2√3। আমরা 2√3 পাইলাম। ঠিক আছে, তাহলে 2√3। আর ডিএন কত? দেখো, ডিএন কত? একইভাবে ডিএনও বের কস করতে পারবো। 60 দিয়ে তাহলে বের করব। ডিএন হবে হচ্ছে এই সেম sin 30, সাইন সার্ডি দিয়ে করি। sin 30 ডিএন বাই হচ্ছে সিডি, তাহলে হাফ ইকুয়ালস টু, ডিএন হচ্ছে, ডিএন টা কিন্তু রেডিয়াসের সমান হবে আমাদের বৃত্তে, হ্যাঁ এই দেখেই বোঝা যাচ্ছে, তাও বের করে ফেলি। তাহলে ডিএন বাই হচ্ছে সিডি হচ্ছে 2, তাহলে ডিএন ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে? হাফ ইন্টু 2√3 ইন্টু রুট 1। থ্রি ঠিক আছে, তাহলে √3, এটা আসলে √3। আর এই বিসি আর বিএফ, এইটা একটা কি রেক্টাঙ্গেল, বিসি ইন্টু বিএফ অথবা স্যার বিসি এইভাবে ইন্টু সিই। বিসি হচ্ছে 2, সিই হচ্ছে কত? 2√3, 2√3, 4√3 আসছে। তার মানে এইটুকু হচ্ছে 4√3, আর এইটা হচ্ছে √3, তার মানে টোটাল হচ্ছে 5√3। শেষ। ঠিক আছে, এটা তো আমাদের কিন্তু অন্যভাবে লাগবে বের শুধু করতে এইটুকু। পারতাম। হ্যাঁ, আমরা পুরো হেক্সাগনটা বের করে এই যে √3 বাদ দিব, তাও হবে। পুরো হেক্সাগনটা 6√3 আসবে। আর আমি একদম একটা সিম্পল ওয়েতে করছি। হ্যাঁ বলো। স্যার কিন্তু আমার মনে হয় না পুরো প্রসেসটা ফুল মার্ক দিবে আর কি, আর কারণটা হলো যে বেশি রিজনিং দিয়ে এক্সপ্লেন করা যায় না। মানে তুমি তুমি তোমার খাতায় দেখছি আমি। না স্যার। আচ্ছা, দেখি ইনশাল্লাহ, যদি রিজনিংটা ভিজিবল হয় অবশ্যই মার্কস দিব। দেখা যাক, যদি কমপ্লিট হয় সলিউশনটা অবশ্যই মার্কস পাবে। কিন্তু যদি কোথাও মনে হয় যে ফাঁক ফোকর আছে, যে অ্যান্সারটা এই পুরো জায়গায় এটা প্রুফ করতে ঠিকই হবে। আছে। বুঝিনি। স্যার অ্যান্সারটা 4√3 ঠিকই আসে, মানে টোটাল হেক্সাগনের এরিয়া তো 5√3, আর তার থেকে √3 বাদ দিলেই তো চলে আসে 4√3। না না, অ্যান্সার কিন্তু 5√3, টোটালটা আসবে 6√3, কারণ একটা সাইড হচ্ছে 2। তো এই একটা ট্রায়াঙ্গেল যদি বের করো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে করে 6 গুণ করবা, সেইভাবে করছো। সরি স্যার, না করে আমার যাবে, কোনো সমস্যা নেই। নিজেরই কনফিউজ হয়ে যাচ্ছে। সরি স্যার, 6√3 ফুল এরিয়াটা হবে।
আমি আবার নিজের খাতাটা সমস্যা নেই, দেখলাম। তুমি সলিউশনটা দাও, আমি দেখবো ইনশাল্লাহ। দেখে যদি মনে হয় যে কমপ্লিট, তো বুঝতেই পারবা, নাম্বার দিব, স্যার সমস্যা নেই। একটু উলট পালট আছে এই জন্য আবার লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, লিখে দাও, সমস্যা নেই, দেখতেছি। আচ্ছা, ক্লাস তাহলে শেষ, হ্যাঁ? আমি রেকর্ডিং স্টপ করি।